জুনিয়র ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, স্লাইড ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা? ক্লাসে যারা জয়েন করেছেন, তারা যদি একটু রেসপন্স করেন তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা স্লাইড, এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? নো রেসপন্স ইয়েট। 7:11 বেজে গিয়েছে এবং আমি বলেছিলাম 7:11-তে ক্লাস শুরু হবে। ক্লাসে যারা আছেন কেউ কি রেসপন্স করছেন না কেন? রাফিয়া, ওকে। শুনতে যেহেতু পাচ্ছেন, দেখতে যেহেতু পাচ্ছেন, তার মানে ওকে আছে। তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ, আশা করা যায় ক্লাসে। ওকে। আপনারা সবাই কেমন আছেন? ক্লাসে যারা যুক্ত আছেন সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাক, আজকে আপনাদের সঙ্গে মানসিক দক্ষতার ক্লাস পড়েছে আমার। তো মানসিক দক্ষতা পরীক্ষাটাতে ভালো বা সহজ, আপনারা সর্বশেষ পরীক্ষাগুলোর দিকে যদি তাকান, তাহলে আমি বলবো যে মানসিক দক্ষতা নিয়ে খুব বেশি আসলে ঘাবড়ে যাবার মতো কোনো কিছু নাই। এবং সর্বশেষ যে লিখিত পরীক্ষা গিয়েছে, কিছুদিন পূর্বে যে 46তম লিখিত পরীক্ষা গেল, সে জায়গার যদি লিখিত মানসিক দক্ষতা আপনারা দেখেন, যে 3-4টা প্রশ্ন হয়তো আছে যে একটু উত্তরের বেলায় ঝামেলা হতে পারে এরকম। তাছাড়া বাকি মোটামুটি যারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছে মানসিক দক্ষতায় সবাই 50-এ 45-এর উপরে পাবে। আর প্রিলিমিনারিতেও মানসিক দক্ষতা থেকে এমন টাইপের প্রশ্ন আসে না যে আপনি পারবেন না। সো আমি যদি একটু মনে করিয়ে দিই, একটা আশাব্যঞ্জক কথা হচ্ছে যে প্রিলিমিনারিতে মানসিক দক্ষতার যে সিলেবাস আছে আর লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতার যে সিলেবাস আছে, দুইটা হচ্ছে একদম সেম। একদম সেম সিলেবাস, কোনো পার্থক্য নেই। সুতরাং যদি প্রিলিমিনারির সময় মানসিক দক্ষতাটা একটু ভালোভাবে নিয়মগুলো বা কৌশলগুলো যা আছে সেগুলো যদি একটু বুঝে চর্চা রাখতে পারেন, তাহলে আপনার এই এক পড়া দিয়ে আপনি রিটেন কভার করতে পারবেন। রিটেনের আগে শুধুমাত্র আপনি একটু নিয়ম কানুনগুলো দেখে নেবেন, একটু চর্চা করবেন, আপনাকে নতুন ভাবে আর কিছুই পড়তে হবে না। আর প্রিলিমিনারির সময় প্রতিটা এমসিকিউর জন্য প্রতি একটা এমসিকিউর জন্য প্রিলিমিনারি পরীক্ষা আপনি সময় পাবেন যেখানে 36 সেকেন্ডস। মানে আমরা তো জানি যে 200 এমসিকিউ আমাদেরকে বৃত্ত ভরাট করতে হয় 2 ঘন্টায়, প্রতি একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ড সময় থাকে। সেই জায়গাতে এটা হচ্ছে প্রিলিমিনারির জন্য। লিখিত পরীক্ষায় আপনারা যখন 50 মার্কের লিখিত পরীক্ষা দিবেন, সাধারণত গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পরীক্ষা লিখিত একদিনে হয়। সকাল থেকে শুরু হয়ে 2 ঘন্টা গাণিতিক যুক্তি পরীক্ষা চলে 50 নম্বরের। তারপর আধা ঘন্টার একটা বিরতির পরে আবার মানসিক দক্ষতা পরীক্ষা শুরু হয়, সেখানে 1 ঘন্টায় 50 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকে। এবং সেই জায়গাতে 50 নম্বর এমসিকিউ পরীক্ষার জন্য 1 ঘন্টা সময় থাকে। তার মানে ওই জায়গাতে ঠিক একটা এমসিকিউ বৃত্ত ভরাট করার জন্য আপনি 72 সেকেন্ড সময় পাবেন। মানে প্রিলিতে আপনার যে পরিশ্রম, যে ক্ষিপ্রতা দেখানো লাগে, লিখিতকে তাও দেখানো লাগে না। সো আপনি যদি একটু ভালোভাবে এখানে প্রস্তুতি নিতে পারেন, তাহলে প্রিলিতে আপনি 15-তে এখানে 12 পর্যন্ত টার্গেট রাখতে পারবেন। এবং রিটেনে আপনি এই জায়গাতে 50-এ 45 টার্গেট করতে পারবেন। আরো বেশিও পাওয়া অসম্ভব কিছুই না। আমি 41-এ আমার সম্ভবত মানসিক দক্ষতায় আমি 50-এ ইনশাল্লাহ 48-এর মতো পাবো, আমার যতটুকু বিশ্বাস। আর 43-এ আর একটু কম পাবো, কারণ তখন ওইবার প্রশ্ন একটু কঠিন লেগেছিল আমার কাছে, আর দু একটা প্রশ্নতে ভুলও ছিল। তো মানসিক দক্ষতায় যদি প্রশ্নে ভুল না থাকে, তাহলে এখানে আপনার জন্য ভালো করার অবারিত সুযোগ রয়ে যাচ্ছে। সেজন্য একটু ভালোভাবে নিয়ম কানুন গুলো দেখতে হবে। আজকের ক্লাসে আমরা নিয়ম কানুন গুলো ভালোভাবে দেখার চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাসে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, যে এই জায়গাতে আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যে পরীক্ষার হলে আপনি ঠিকঠাক মতো চিন্তা ভাবনা করতে পারছেন কিনা, যে আপনাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকগুলো জানা বা তাদের মাঝখানে দূরত্ব গুলো খুঁজে বের করা। তো এই জায়গা থেকে আপনাকে বলবে যে আপনি ডানে মোচন নিচ্ছেন, বামে মোচন নিচ্ছেন, এই টাইপের জিনিসগুলো আপনি কল্পনা শক্তিতে কতটুকু নিতে পারছেন মূলত। এই জিনিসটা দেখা হয়। মানসিক দক্ষতা আসলে বুঝতেই পারছেন যে আপনার মনের দক্ষতা। আসলে পরীক্ষার হলে নর্মালি যে প্রশ্নের উত্তরটা আপনি হয়তো বা দেখলেই পারবেন, পরীক্ষার হলে হয়তো বা আপনি সেটা নাও পারতে পারেন, কারণ আপনার মাথা গরম হয়ে যায় বা তখন চিন্তা করার সময় কম থাকে। এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে মানে কতটুকু মানিয়ে নিতে পারছেন। তো ওই সময়টাতে সমস্যাটা আপনি কিভাবে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছেন, মানসিক দক্ষতা পোর্শনের মূল কাজ হচ্ছে এইটা। সো আপনার দিকগুলো ঠিকঠাক মতো আপনি চিনতে পারছেন কিনা, সেটা কল্পনা করে ধরে নিতে পারছেন কিনা, এই জিনিসটা আসলে স্থানাঙ্ক ব্যবস্থায় দেখতে হবে। চিত্র গণনার বেলায় আসলে নানা ধরনের
বৃত্ত, ত্রিভুজ অথবা চতুর্ভুজ দিয়ে সেগুলো চিত্র গণনা করতে বলে, এই জায়গাতে সাধারণত আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। প্রাসঙ্গিক চিত্র বাছাইতেও আপনার একেবারেই কমন সেন্স বা আপনি কতটুকু ধরতে পারছেন যে প্যাটার্ন যে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা আপনি ধরতে পারছেন কিনা, একটা আরেকটার থেকে কোন দিক থেকে ভিন্ন বা কোনগুলো একটা আরেকটার মতো একই রূপের, এই জিনিসগুলো সাধারণত প্রাসঙ্গিক চিত্র বাছাই থেকে প্রশ্ন আসে। সো এই তিনটা মানে টপিক এরকম যেখানে মুখস্থ করার মতো তেমন কিছু না, কিছু কৌশল আছে। আর নিয়ম কানুন গুলো যদি জানতে পারেন ইনশাল্লাহ খুব মজা করেই আপনি এই প্রশ্নের উত্তর করতে পারবেন। তো মূল ক্লাসে প্রবেশ করি চলেন। আমি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা শেষ, আমি ভিডিও অফ করে দিচ্ছি এবং আমরা এখন মূল ক্লাসে প্রবেশ করব। তো মূল ক্লাসে যদি প্রবেশ করি তাহলে দেখেন, প্রথমত স্থানাঙ্ক ব্যবস্থায় আপনাকে আহ গ্রাফ পেপারের মানে চারটা চতুর্ভাগ সম্পর্কে একটু পরিচিত হতে হবে। এই জিনিসগুলো হয়তো বা আমরা 9-10 থেকে দেখে আসতেছি। গ্রাফ পেপারে সাধারণত আমরা যখন আমরা দুইটা তল কল্পনা করি, সাধারণত আমাদের বাম থেকে ডানের দিকে আমরা একটা এক্স এক্স অক্ষ এবং উপর থেকে নিচে আমরা হচ্ছে একটা ওয়াই অক্ষ চিন্তা করি। তাদের দুইটার ছেদ বিন্দু যদি ও হয় তাহলে এক্স প্রাইম থেকে এক্স আর ওয়াই থেকে জিরো হয়ে ওয়াই প্রাইম, এই দুইটা ছেদ বিন্দু আমরা যদি আমাদের দ্বিমাত্রিক যে জগৎটা আছে সেটা যদি কল্পনা করি, আমরা যে জগতে আমরা আসলে চলাফেরা করছি এটা তো ত্রিমাত্রিক জগৎ। আমাদের দৈর্ঘ্য, আমাদের প্রস্থ, আমাদের উচ্চতা, যেমন আমাদের শরীরে আমরা আমাদের হাইট আছে, আমরা আমাদের কতটুকু প্রশস্ত আছে বা আমাদের শরীরের পুরুত্ব কতটুকু, এই তিনটা ডাইমেনশনে কিন্তু আমরা কল্পনা করতে পারি। কিন্তু দেখা যায় যে পরীক্ষার খাতায় আমরা সেটা 2 ডাইমেনশনালি অনেক সময় প্রকাশ করি। এই দুইটা ডাইমেনশন প্রকাশ করার জন্য সাধারণত আমরা এই গ্রাফ পেপারে দুইটা অক্ষ কল্পনা করি, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে? তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষ যখন পরস্পর ছেদ করে তখন এখানে চারটা চতুর্ভাগ তৈরি হয়ে যায়। চতুর্ভাগ তৈরি হয়ে যায়, তো মনে রাখতে হবে যে চতুর্ভাগগুলো আপনি যখন শুরু করবেন তখন একেবারে এই এক্স আর ওয়াই যেটা আছে এই অক্ষ থেকে আপনার প্রথম শুরু হবে, তার পরবর্তীতে আপনাকে ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াদৌড়ি করতে হবে। মানে ঘড়ির কাঁটা তো এইদিকে চলে, আপনাকে ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াদৌড়ি করতে হবে। তাহলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, ঘড়ির কাঁটার উল্টো দিকে যদি আসেন, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগে এক্স আর ওয়াই অক্ষের দুইটারই মানে কোঅর্ডিনেট গুলো পজিটিভ আসবে। যেমন আপনাকে যদি বলা হয় একটা বিন্দুর স্থানাঙ্ক 5 আর 3, তাহলে প্রথমটা সাধারণত এক্স অক্ষ ডিনোট করে, পরেরটা ওয়াই অক্ষ ডিনোট করে, এটা আমরা জানি, এবং দুইটাই পজিটিভ হয়। তাহলে আপনি জিরো থেকে প্রথমে যখন দেখবেন যে এক্স অক্ষের দিকে ধনাত্মক 5, তাহলে আপনি যাবেন 1 2 3 4 5, এখানে যে আপনি থামবেন। এখন ওয়াই অক্ষ বরাবর কি আপনি উপরে যাবেন নাকি নিচে যাবেন? যদি ধনাত্মক হয় তাহলে উপরে যাব, ঋণাত্মক হলে নিচে চলে আসবো। তাহলে যেহেতু এখানে আমি একটা কোঅর্ডিনেটে ওয়াই এর মানটা +3 দিয়েছি, যেহেতু প্লাস সাইন নাই মানে এটা +3, সো 1 2 3 উপরের দিকে গেলেন, এই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বিন্দু। ঠিক আছে? তাহলে যদি এই দিক বরাবর প্লাস প্লাস থাকে তাহলে এই দিকটা তো এক্স এর জন্য অবশ্যই প্লাস, আর ওয়াই এর জন্য যেহেতু উপরের দিক প্লাস হয়েছে তাহলে নিচের দিকে মাইনাস। তার মানে হচ্ছে এই অক্ষটা হচ্ছে প্লাস মাইনাস। যদি আমরা দ্বিতীয় অর্ধতে যাই তাহলে জিরো থেকে যত আমরা ডানে গিয়েছি এক্স কিন্তু প্লাস ছিল, তাহলে যদি আমরা বামে আসি তাহলে এক্স হবে মাইনাস, আর উপরে হওয়ার কারণে ওয়াই হবে প্লাস। আর এই চতুর্ভাগে এই জিরো থেকে বাম দিকে আসার জন্য এক্স হচ্ছে মাইনাস, নিচে আসার জন্য ওয়াইও হচ্ছে মাইনাস। সো এই চারটা চতুর্ভাগ, এই প্লাস প্লাস হচ্ছে প্রথম চতুর্ভাগ, মাইনাস প্লাস হচ্ছে দ্বিতীয়, তার পরবর্তীতে মাইনাস মাইনাস তৃতীয়, তারপরে প্লাস মাইনাস হচ্ছে চতুর্থ। এই চারটা চতুর্ভাগ সম্পর্কে জাস্ট একটু আইডিয়া থাকলেই হবে যে কখন কোন ঘরে আপনাকে কোঅর্ডিনেট বসাতে হবে। সো ছেদ বিন্দু থেকে যখনই ডানে যাবেন তখন এক্স এর ভ্যালু গুলো ধনাত্মক, বামে গেলে ওয়াই ভ্যালু হচ্ছে ঋণাত্মক। আর যখন উপরের দিকে যাবেন তখন ওয়াই ধনাত্মক, যখন নিচে আসবো তখন ওয়াই ঋণাত্মক। সোজা হিসাব, এখানে আমি জানি যে আপনাদের আসলে কোনো সমস্যা নাই। আমরা পরের স্লাইডে যাই। এখন সরল রৈখিক পথে চলমান ব্যক্তি বা বস্তুর দূরত্ব নির্ণয় আপনাকে আহ প্রিলিমিনারি অথবা রিটেন মানসিক দক্ষতায় খুব বেশি যেটা আসলে জানতে চায় প্রায় সময়ই, যে অমুক তমুকের অবস্থান কত, যে সে অমুক জায়গা থেকে যাত্রা শুরু করেছে, যে সাধারণত সে কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করলো, সে পূব 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 দিকে 5 মিনিট হাঁটলো, 5 মিনিটে সে এত দূরত্ব অতিক্রম করে, তারপরে সে ডানে বা বামে মোচড় নিল, তারপরে এত মিটার হাঁটলো। এইভাবে আপনাকে 2-3টা স্টেপ ঘুরায় ফিরে জানতে চাইবে যে তার আদি অবস্থান থেকে তার দূরত্ব কতটুকু। সো আপনার যে সবসময় যে সে সরল রৈখিক পথে চলমান হবে তা কিন্তু না। সে এমন ভাবে সরল রৈখিক পথে 2-3 বার হেঁটে যেতে পারে, আবার এমন হতে পারে সে এই বরাবর হেঁটেছে, আবার বামে মোচড় নিয়েছে, আবার হেঁটেছে, আবার ডানে মোচড় নিয়েছে, আবার হেঁটেছে। এইরকম নানা ধরনের কিছু দৃশ্যকল্প তৈরি করা থাকতে পারে। সো যখন সরল রৈখিক পথে সে হেঁটে যাবে তখন আপনি সরাসরি সরল রৈখিক পথে তাদের ভিন্ন ভিন্ন দূরত্বগুলোকে যোগ করে দিলেই আদি অবস্থান থেকে তার শেষ অবস্থানের দূরত্ব পাওয়া যায়। কিন্তু যদি এমন হয় যে
সে কিছু দূর গেল, তারপরে ডানে অথবা বামে মোচড় নিয়ে গিয়েছে, এখন আদি অবস্থান থেকে তার অবস্থান কিরকম, বা সে আবারও আরেকটু দূরত্ব গিয়েছে, তখন সাধারণত তার শুরু করার বিন্দু আর শেষ করার বিন্দুর মধ্যবর্তীতে সাধারণত মানে প্লাস মাইনাস করে একটা অতিভুজের মতো টানা হয়, এবং সেখানে সর্বোচ্চ চেষ্টা করা হয় যে পিথাগোরাসের উপপাদ্যকে ব্যবহার করার জন্য। এই চিত্রটাকে যদি আমি এইভাবে লিখতাম যে সে এখানে এসছে, আবার আসার পরে অগ্রসর হয়েছে, তাহলে তার অগ্রসর হওয়ার দুটো অংশ যদি আমরা সামনের দিকে এভাবে চিন্তা করি, আর সে নিচের দিকে এভাবে আসলো, তাহলে দেখেন তাদের যে আদি অবস্থান আর শেষ অবস্থান যদি আমি কানেক্ট করে দেই, তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজের মতো অবশ্যই তৈরি হয়। আর সমকোণী ত্রিভুজে আমরা জানি যে তার একটা কোণ সমকোণ হবে, আর সমকোণ সংলগ্ন বাহু দুটা হচ্ছে লম্ব আর ভূমি, আর যেটা তির্যক ভাবে যে বাহুটা দৌড়াদৌড়ি করে সেটা হচ্ছে অতিভুজ। সো ওই অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে সাধারণত তখন সরাসরি দূরত্বটা বের করা যায়। আমি জানি আমার কথা এখানে স্পষ্ট নাও হতে পারে, ম্যাথ করে সেটা আমরা দেখে ফেলবো, কোনো সমস্যা নেই। আর দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যখন থাকে সাধারণত এটা ম্যাথের আন্ডারেই পড়ে যায়, মানসিক দক্ষতায় আসে না। যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক এমন হয় যে একটা বিন্দু এ, তার স্থানাঙ্ক হচ্ছে x1 আর y1, আর একটা বিন্দু হচ্ছে পি x2 আর y2, তাদের মধ্যবর্তী আপনাকে যদি দূরত্ব বের করতে বলে, তো ধরেন তাদের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্সে টি হচ্ছে টি, তাহলে তার যে এই যে এক্স এর যে কোঅর্ডিনেট গুলো আছে ওটা বিয়োগ করে দিতে পারেন, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, এই দুইটা যোগ করে আপনাকে রুট করে দিতে হবে। এভাবে তাদের মধ্যবর্তী দূরত্বটা আপনি সরাসরি নিয়ে আসতে পারবেন। তো সাধারণত এটার অ্যাপ্লিকেশন মানসিক দক্ষতায় পাওয়া যায় না, এটা ম্যাথমেটিক্স আপনারা পড়বেন আপনার গণিতের ক্লাসে, কিন্তু প্রিলিমিনারিতে অথবা রিটেনে মানসিক দক্ষতায় এইটার অ্যাপ্লিকেশনটাই সবচেয়ে বেশি, এইটার অ্যাপ্লিকেশনটাই সবচেয়ে বেশি। তবে এইটার অ্যাপ্লিকেশনটাও আপনাকে একটু চালাকি করে দিতে পারে। যেমন ধরেন আপনাকে বললো যে একজন ব্যক্তি কোন একটা বিন্দু থেকে 5 মিটার সামনে অগ্রসর হাঁটলেন, 5 মিটার হাঁটলেন, ঠিক আছে। তার পরবর্তীতে তিনি বামে মোচড় নিয়ে, হ্যাঁ তারপর তিনি বামে মোচড় নিয়ে 3 মিটার অগ্রসর হলেন, তাহলে বামে মোচড় দিয়ে আপনি 3 মিটার অগ্রসর হলো। তার পরবর্তীতে তিনি আবারও, এখন কিন্তু আপনি প্রথম দিকে আপনি এইদিকে মুখ করে হাঁটছিলেন, তাই তো? আপনি যখন বামে মোচড় নিয়ে হাঁটলেন তখন আপনি এইদিকে মুখ করে হাঁটছেন, তখন আপনাকে প্রশ্ন পেলো দিল যে উনি আবারও ডানে মোড় নিয়ে হাঁটলেন। তাহলে আপনি যখন এদিক থেকে আবারও ডানে মোড় নিবেন, আপনি কিন্তু আবার আগের অবস্থানে হাঁটতে শুরু করবেন। ডানে মোড় নিয়ে তিনি 7 মিটার হাঁটলেন, অতঃপর তিনি আবারও ডানে মোড় নিয়ে 3 মিটার হাঁটলেন, তিনি আবারও ডানে মোড় নিয়ে 3 মিটার হাঁটলেন। তাহলে দেখেন আপনাকে প্রশ্ন শোনার সাথে সাথেই কোন দিকে সে যাচ্ছে, কোন দিকে সে মোড় নিচ্ছে, সেগুলো কিন্তু অ্যারো সাইন দিয়ে ডিনোট করে ফেলতে হবে। তখন আপনার কাছে জানতে চাইলো যে আদি অবস্থান থেকে তার শেষ বিন্দুর দূরত্ব কতটুকু। তাহলে এখানে দেখেন যে সে যে প্রাথমিক পর্যায়ে একবার বামে মোড় নিয়ে 3 মিটার গেল, এবং পরবর্তীতে আবারও সে ডানে মোড় নিয়ে 3 মিটার চলে আসলো, আপনি যখন চিত্রে সেটা বসাবেন তখন তখনই দেখবেন যে সে আসলে এই তার ডানে বামে যতটুকু গিয়েছে সেই অংশটা কিন্তু একটা আরেকটাকে নাকচ করে দিয়েছে। তাহলে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কিন্তু এখানের এই 5 মিটার, আর এই জায়গার হচ্ছে এই 7 মিটার। হ্যাঁ মুশফিক, থ্যাংক ইউ, সবার আগে উত্তর দিয়ে দিয়েছেন। তাহলে দেখেন তার প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের মাঝখানে দূরত্ব এখানে হচ্ছে এই 5 মিটার, আর এই এই অংশটা এটা হচ্ছে 7 মিটার। দুইটা যখন আপনি যোগ করে দিবেন তখনই কিন্তু 12 মিটার পেয়ে যাচ্ছেন। এই যে সরল রৈখিক পথের দূরত্ব কিন্তু আপনি পেলেন, কিন্তু আপনাকে এটা গ্রাফ এঁকে বা চিত্র এঁকে একটু ঠান্ডা মাথায় ধরতে হবে। এখানে কিন্তু আপনি সরল রৈখিক ভাবে সূত্র অ্যাপ্লাই করে কিন্তু পেয়ে গেলেন, এখানে কিন্তু পিথাগোরাস ইউজ করার কোনো দরকার পড়ে নাই। এই জিনিসটাই পরীক্ষার হলে আপনাকে একটু ধরে বের করতে হবে। এ পর্যন্ত যা আলোচনা হলো, আমি জানি আপনাদের প্রশ্ন থাকার কথা না সহজ, তারপরও সবাই ক্লিয়ার আছেন এই পর্যন্ত? এ পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমার ক্লাসে তো ফ্লোর ওপেন থাকে, হয়তো বা আপনাদের সাথে আগে ক্লাস হয়েছে, সব প্রশ্ন করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। চলেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে অগ্রসর হই। এখন পিথাগোরাসের সূত্র আমরা অনেকবার পড়েছি, পিথাগোরাসের যে থিওরেম এই উপপাদ্যটা আমরা পড়েছি। এই উপপাদ্যের মূল কথাটা কি, আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে যদি বলি, যে পিথাগোরাস বললেন যে যখন একটা সমকোণী ত্রিভুজ আপনি পাবেন, যখন আপনি একটা সমকোণী ত্রিভুজ পাবেন, সেই সমকোণী ত্রিভুজের লম্বের উপর অঙ্কিত বর্গ আর ভূমির উপর অঙ্কিত বর্গ, এই দুইটা বর্গক্ষেত্র যোগফল করলে যা পাওয়া যাবে এটা অতিভুজের উপর অঙ্কিত বর্গের সমান। তার মানে কি, এই লম্বটা যদি একটা বাহু ধরেন, ধরেন লম্বটার মান হচ্ছে 4, ভূমিটার মান হচ্ছে 3, ধরেন 4 মিটার, 3 মিটার, অতিভুজটা হচ্ছে 5 মিটার।
এই 4 মিটারকে আপনি যদি এক বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকেন, তার মানে 4 বাই 4 একটা বর্গক্ষেত্র আঁকবেন। এটা এই লম্ব দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 4 মিটার। এখানে তার হচ্ছে ভূমিটার ভূমিটার বাহুটাকে যদি আপনি এক বাহু ধরে একটা বর্গক্ষেত্র আঁকেন, তাহলে 3 বাই 3 একটা বর্গক্ষেত্র রাখতে হবে, 3 মিটার ইন্টু 3 মিটার। তাহলে এইটার যে ক্ষেত্রফল যা আসবে, এটার ক্ষেত্রফল যা আসবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, অতিভুজের যে বাহুর মানটা আছে সেটাকে এক বাহু ধরে যদি আপনি একটা ক্ষেত্রফল আঁকেন, তাহলে তাদের দুইজনের যোগফলের সমান হচ্ছে এই একাই ক্ষেত্রফলটা, মানে কি করে, অকুপাই করে। ঠিক আছে, ওই জায়গা থেকে সূত্রটা এইভাবে আসে যে তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব আর ভূমি উভয়ের মধ্যে কিন্তু মানে ক্যাসলিং করতে পারে, দাবা খেলার মতো একজন একজন অবস্থান চেঞ্জ করতে পারে। যেমন এটা লম্ব না, লম্বের মানটা 4 মিটার না হয়ে যদি 3 মিটার হতো, আর ভূমির মানটা যদি 3 মিটার না হয়ে 4 মিটার হতো, তাহলে কিন্তু এই ভ্যালুতে কোনো পরিবর্তন আসতো না। কারণ এখানে আপনি 4 স্কোয়ার বসান, এখানে 3 স্কোয়ার বসান, ইকুয়ালস টু 5 স্কোয়ার, দেখেন এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হয়েছে। অথবা আপনি লম্বের জায়গায় 4 মিটার না বসে আপনি 3 মিটার বসান, আর ভূমিতে 3 স্কোয়ারের জায়গায় আপনি 4 স্কোয়ার বসান, দেখেন 5 স্কোয়ার। এখানে কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়। সো লম্ব আর ভূমির মানটা পরস্পরের মধ্যে চেঞ্জেবল, আর অতিভুজটা সে একাই হচ্ছে ইউনিক। ওকে, তো দেখেন এই জায়গাতে আপনার সূত্র অনুযায়ী সমকোণ সংলগ্ন একটা বাহু হবে লম্ব, একটা বাহু হবে ভূমি, আর সমকোণের অপোজিটের যে তির্যক বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তো সাধারণত দেখা যায় যে পিথাগোরাসের এই সূত্রটাকে অ্যাপ্লাই করলে সাধারণত দেখা যায় পূর্ণ সংখ্যায় কিছু সেট পাওয়া যায়। যেমন এখানে আমরা একটা সেট পেয়েছি যে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, তাহলে অতিভুজ 5 হবে, এইরকম। আবার আরেকটা ধরেন আছে যে লম্ব হবে 6, ভূমি হবে 8, অতিভুজ হবে 10, অথবা লম্ব হবে 8, ভূমি হবে 6, অতিভুজ হবে 10। এইরকম সাধারণত পূর্ণ সংখ্যার কিছু সেট থাকে, ওইসব সেট থেকে আমাদের চাকরি পরীক্ষাতে প্রশ্ন বেশি হয়। এবং এই সেটগুলি যদি একটু মাথায় রাখা যায়, তাহলে সহজে প্রশ্ন পড়লে ধরে ফেলা যায় যেখানে এই পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে অথবা সমকোণী হবে। যেমন আমি আপনাকে বললাম যে একটা ত্রিভুজের লম্ব হচ্ছে 3 মিটার আর ভূমি হচ্ছে 4 মিটার, তাহলে তার অতিভুজ কত? একটা সমকোণী ত্রিভুজের এইভাবে আমি বললাম, তখন আপনি 3 আর 4 দেখলেই, সমকোণী ত্রিভুজ দেখলেই সাথে সাথে আপনার মাথায় ক্যাচ করবে যে এখানে তো পিথাগোরাসের সেট অ্যাপ্লাই করা যায়, তাহলে অতিভুজ হবে 5। তখন আপনার নিচে অপশনে যদি এমন থাকে যে 5, 6, 5.5, 6.5 এরকম যদি থাকে, তাহলে আপনাকে আর বেগ পেতে হবে না, আপনি 5-এর সাথে সাথে বৃত্ত ভরাট করবেন, আপনাকে আর ম্যাথ করে এটা বের করতে হবে না। এজন্য আসলে হয় কি, যে পিথাগোরাসের কয়েকটা সেট যদি একটু মনে রাখা যায়, তাহলে পরীক্ষার হলে সেই সেটগুলো ধরতে পারাটা একটু দ্রুততর ভাবে মানে একটু ধরা যায় আর কি। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা সেট আছে, আমি আপনাদেরকে একটু বাড়িয়ে কয়েকটা সেট লিখে দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি সেগুলো আপনাদের জন্য উপকারী হবে। ধরেন এই হচ্ছে লম্ব, এই হচ্ছে ভূমি, আর এই হচ্ছে অতিভুজ। লম্ব ভূমিতে ট্রান্সফার হতে পারে, ভূমি লম্বে ট্রান্সফার হতে পারে, রূপ বদল করতে পারে, ট্রান্সফরমেশন হতে পারে, কিন্তু অতিভুজ তার জায়গায় ফিক্স থাকবে। তাহলে একটা সেট আমরা কি দেখলাম, 3, 4, 5। আরেকটা সেট হবে 6, 8, 10। আরেকটা সেট হবে 9, 12, হ্যাঁ 9, 12, 15। আরেকটা সেট হবে হচ্ছে 3 দুগুণে 6, 3, 3, 4, 12, 16, 20। আরেকটা সেট হবে 15, 20, 25। এই 5টা সেট আলাদাভাবে খেয়াল রাখেন, আমি কিভাবে হচ্ছে সেটা একটু দেখাই দিচ্ছি। আরেকটা সেট হতে পারে হচ্ছে 5, 12, 13। আরেকটা সেট হবে 7, 24, 25, 9, 40, 41, 11, 60, 61, 13। তার পরবর্তীতে হচ্ছে হলো 64, 65। এই 5টা আবার একটা সেটের মধ্যে পড়ে, আমি দেখাই দিচ্ছি কিভাবে আসতেছে। আর আরেকটা সেট হবে 8, 15, 17। ওকে, তাহলে দেখেন 3, 4, 5টা তো আমরা ইতিমধ্যেই দেখে ফেললাম যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। তো দেখেন জাস্ট এই সেটটাকে, এই সম্পূর্ণ সেটটাকে যদি আপনি জাস্ট 2 দিয়ে গুণ করে দেন, 2 দিয়ে গুণ করে দেন, তাহলে পরের সেটটা চলে আসে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। এই প্রথম সেটটাকে যদি আপনি জাস্ট 3 দিয়ে গুণ করে দেন, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, দেখেন চলে আসতেছে। এই সেটটাকে যদি আপনি জাস্ট 4 দিয়ে গুণ করে দেন, এই সেটটা পাবেন। প্রথম সেটটাকে যদি আপনি জাস্ট 5 দিয়ে গুণ করে দেন, তাহলে সর্বশেষ এই সেটটা পাবেন। তাহলে দেখেন আপনি যদি প্রথম সেটটা খেয়াল রাখেন, তাহলে পরের 4টা সেট আপনি জাস্ট মাল্টিপ্লাই করেই পেয়ে যাচ্ছেন। ওকে, এটা বুঝতে পেরেছেন সবাই, কিভাবে আমি একটা সেট থেকে আমরা বাকি আরো 4টা সেট পেলাম? আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি, ক্লাসে যারা আছে সবাই বুঝতে পেরেছেন? ঠিক বলছে, জি ভাইয়া। ওকে, বাকিরা? ঠিক আছে।
তার পরবর্তীতে দেখেন পরের সেটটা 5, 12, 13 কিভাবে আসছে। এখানে প্রথম যে সংখ্যাটা আছে 5, তাকে আপনি মনে মনে জাস্ট স্কোয়ার করেন। 5কে স্কোয়ার করেন, তাহলে 5কে স্কোয়ার করলে কত আসে? 25। 25কে যদি এখন আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে ভ্যালুটা কত আসে দেখেন তো। 2 দিয়ে ভাগ করলে ভ্যালুটা আসে 12.5। তো আপনার কাজ হবে তখন জাস্ট এই 12.5কে আগের পূর্ণ সংখ্যা আর পরের পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করা। তাহলে দেখেন এই যে 5, 5 5 25, 2 দিয়ে ভাগ করলে 12, মানে 12.5, আগের সংখ্যা পরের সংখ্যা 12 13। তাহলে 5 লম্ব 12 ভূমি হলে অতিভুজ 13 হবে, অথবা 5 ভূমি 12 লম্ব হলে অতিভুজ 13 হবে। ঠিক সেম টু সেম ভাবে দেখেন 7, 7 7 49, 49কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 24.5, আগের সংখ্যা 24, পরের সংখ্যা 25। 9 9 81, 40 আর 41। ঠিক আছে। 11 স্কোয়ার কত? 121, 2 দিয়ে ভাগ করলে হয় 60.5, 60.5, আগের সংখ্যা 60, পরের সংখ্যা 61। 13, 13 13 হচ্ছে 169, এটাকে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে হয় 64 আর 65 লিখছি কেন, এটা 84 আর 85 হবে। এটা 84 আর 85 হবে। ঠিক আছে। তাহলে এটা ও হয় 84.5, 84.5 এর আগের সংখ্যা 84, পরের সংখ্যা 85। তাহলে দেখেন এই সবগুলোর বেলায় এই 5টা বেলা আবার একটা সূত্র খাটানো যায়, যে বর্গ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু দেখেন তার আগের সংখ্যা পরের সংখ্যা পাওয়া যায়। আর এইটা হচ্ছে জাস্ট একটু এক্সেপশনাল। এখানে 8কে স্কোয়ার না করে 2 দিয়ে জাস্ট গুণ করবেন, তাহলে কত হয়? 8 দুগুণে 16। এই 16র আগের সংখ্যা 15 আর 16র পরের সংখ্যা 17। এই লম্ব অথবা ভূমি, এই লম্ব অথবা ভূমি, আর এই 17 হচ্ছে অতিভুজ। এখানে এই টোটাল 11টা সেট যদি খেয়াল রাখতে পারেন তাহলে মোটামুটি পরীক্ষাতে একটু অ্যাডভান্টেজ পাবেন। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার ভাই? এই 11টা সেট আমরা একটু খেয়াল রাখবো, মুখস্থ করে ফেলবো। পরীক্ষায় প্রিলি এবং রিটেনে সব জায়গাতেই অনেক অ্যাডভান্টেজ পাবেন, সবসময় ক্যালকুলেটর ব্যবহার করতে হবে না। তো চলেন আমরা তাহলে এখন ম্যাথের দিকে অগ্রসর হই। এক ব্যক্তি কি করছে? 5 মাইল, এটা 43 বিসিএস এর প্রশ্ন, 43 প্রিলিমিনারির। এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে, এরপর 5 মাইল পশ্চিমে যায়। সো এসব ম্যাথ যখনই দিবে তখনই কিন্তু আপনাকে খাতাতে প্রশ্নের সাইডে টান দিয়ে একটা ছোট করে একটা ম্যাপের মতো এঁকে ফেলবেন। ঠিক আছে, ছোট করে একটা ম্যাপের মতো কিন্তু এঁকে ফেলতে হবে। এখন ম্যাপের মতো এঁকে ফেলে যেই দিক চিন্তা করলে আপনার সুবিধা, যেমন ধরুন উপরের দিকে আপনি যদি পশ্চিম দেন, যদি উপরের দিক চিন্তা করতে সুবিধা হয় যে হ্যাঁ উপরের দিক পশ্চিম, তাহলে পশ্চিমের ঠিক অপোজিটে পূর্ব, আর পশ্চিমের ডানে হচ্ছে উত্তর, তার উত্তরে ঠিক অপোজিটে হচ্ছে দক্ষিণ। এ হলো আমরা একটা মোটামুটি আমরা একটা কম্পাস এঁকে ফেললাম। এখন দেখেন, ধরি এই ব্যক্তি এই জায়গা থেকে জার্নি শুরু করছে, এই ব্যক্তি এই জায়গা থেকে ধরেন জার্নি শুরু করেছে। তাহলে এক ব্যক্তি 5 মাইল প্রথমে পশ্চিমে গেছে, তাহলে সে পশ্চিম দিক বরাবর কতটুকু গিয়েছে? পশ্চিম দিক বরাবর গিয়েছে 5 মাইল। তার পরবর্তীতে সে পশ্চিমে যাওয়ার পরে 2 মাইল গেছে দক্ষিণে, তাহলে এই দিক বরাবর সে 2 মাইল গেছে দক্ষিণে, ভালো কথা। এরপর আবার 5 মাইল পশ্চিমে যায়, তার পরবর্তীতে পশ্চিম বরাবর সে আবার গিয়েছে কতটুকু? 5 মাইল। তাহলে খেয়াল করে দেখেন তো, এই চিত্রটাকে চাইলে কিন্তু এভাবে আঁকা যাইতো, যে এই 2 মাইল এই বরাবর, আর তার পরবর্তীতে টানা 5 মাইল আর 5 মাইল, ঠিক না? এটা হচ্ছে 2, এই হচ্ছে 5, আর এই হচ্ছে 5। তাহলে দেখেন এটাকে যদি আপনি একটা মুশফিক অলরেডি উত্তর দিয়েছেন, ভালো কথা, তাহলে চলুন আমরা এটা ভেরিফাই করবো না। এটাকে যদি আপনি এখন একটা ত্রিভুজের সঙ্গে কল্পনা করে ফেলেন, যে এই যে তার ভূমি হচ্ছে 2, আর তার যে লম্বটা আছে 5 যোগ 5, লম্বটা হচ্ছে 10, তাহলে এই বরাবর একটা অতিভুজকে আমরা কল্পনা করতে পারি। কারণ অবশ্যই এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কারণ মানুষ যখন ডানে বা বামে মোচড় নেয় তখন পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই মোচড় নেয়। তাহলে দেখেন এখানে এরকম একটা ত্রিভুজ পাওয়া যায়, এখানে এরকম একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে, যে এই হচ্ছে 2 তার বাহুর মান, আর এখানে হচ্ছে 5, আর 5 মিলে হচ্ছে 10। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই তো অতিভুজের মান পাওয়া সম্ভব, ঠিক না? তাহলে দেখেন আমরা কি জানি, এখন তার প্রাথমিক, তার সর্বশেষ অবস্থান আর প্রাথমিক অবস্থান কিন্তু দেখেন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দ্বারাই কিন্তু ডিনোট করা যাচ্ছে। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান তো আমরা জানি না, লম্বের মান হচ্ছে 10 স্কোয়ার, ভূমির মান হচ্ছে 2 স্কোয়ার, অতিভুজ স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার সমান সমান 10 10 হচ্ছে 100, আর 2 2 হচ্ছে 4। সুতরাং অতিভুজ সমান সমান হচ্ছে 104কে আপনি রুট করে দেন। তাহলে আমরা জানি 100কে রুট করলে 10 পাওয়া যায়, আর 121কে রুট করলে হচ্ছে 11 পাওয়া যায়। ঠিক আছে। তাহলে এটা আসছে আপনার 104, তার মানে কি এটা 10 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। 104কে যদি আপনি রুট করেন তার মানে কি 10 পয়েন্ট সামথিং এর কাছাকাছি। কিন্তু অপশনের গুলো দেখেন, একটা হচ্ছে 8, অবশ্যই হবে না, কারণ 8 হচ্ছে 64কে বর্গমূল করলে 8 পাওয়া যায়। এই হচ্ছে 15, 15 কি 225কে বর্গমূল করলে হচ্ছে 15 পাওয়া যায়, তার মানে এটাও কিন্তু হচ্ছে না। 12,
144 কে বর্গমূল করলে 12 পাওয়া যায়, কিন্তু আপনার ভ্যালুটা আসতেছে কত, 10 দশমিক সামথিং। তাহলে আপনার উত্তর হবে উপরের কোনোটি নয়। এটা হচ্ছে আপনার উত্তর। দুইজন উত্তর করেছেন, মুশফিক এবং আমিনুল, থ্যাংক ইউ। আর ক্লাসে বাকিরা যারা আছেন, আপনারা কি বুঝতে পেরেছেন ম্যাথটা করার ক্ষেত্রে? এই ম্যাথটা করার ক্ষেত্রে কি বুঝতে পেরেছেন? আপনারা ভবিষ্যতে এইভাবে আসতে পারবেন? না পারার মতো কিছু কিন্তু নাই। সবাই বুঝতে পেরেছেন? 43 বিসিএস এর প্রশ্ন। ওকে। আচ্ছা, পরটায় যাই। মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেল। আবার যেহেতু দক্ষিণ পশ্চিম আছে, আমাদেরকে আবারও আমরা একটা কম্পাস এঁকে ফেলতে পারি। তাহলে হচ্ছে পশ্চিম, এই হচ্ছে তাহলে পূর্ব, এই হচ্ছে তাহলে উত্তর, আর এই হচ্ছে তাহলে দক্ষিণ। তাহলে কি করছে, মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেল। তাহলে ধরলাম নির্দিষ্ট স্থান এইটা, এই জায়গা থেকে সে 9 কিলোমিটার আসছে কোন দিকে, 9 কিলোমিটার সে দক্ষিণ দিক বরাবর আসছে। এরপর 3 কিলোমিটার পূর্বে গেল, পূর্বে বরাবর, তাহলে সে কয় কিলোমিটার আসছে, 3 কিলোমিটার আসছে। সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার হেঁটে যাত্রা শেষ করলো। এখন এই জায়গা থেকে আপনার তাহলে আবার উত্তর দিক বরাবর 6 কিলোমিটার হাঁটতে হবে। উত্তর দিক বরাবর 6 কিলোমিটার হেঁটে তাহলে আপনাকে যাত্রা শেষ করতে হবে। তাহলে চলেন আপনি, তাহলে যেহেতু আপনি কি বলছিলেন, যে নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে আসলেন, তার পরবর্তীতে 3 কিলোমিটার পূর্বে আসলেন, তার পরবর্তী সেখান থেকে উত্তর দিক বরাবর আবার কতটুকু গেছেন, 6 কিলোমিটার গেছেন। তাহলে খেয়াল করেন, উত্তর দিক বরাবর যদি 6 কিলো যান, প্রাথমিক অবস্থান থেকে দক্ষিণ দিক বরাবর 9 কিলো আসছিলেন। আর দেখেন এখানে একটা দূরত্ব অতিক্রম করে আপনি কিন্তু আবার উল্টো দিকে উত্তর বরাবর 6 কিলোমিটার চলে গেছেন। তাহলে দেখেন আপনার এই 9 কিলোমিটার থেকে 6 কিলোমিটারটা কিন্তু আপনি নিউট্রালাইজ করে ফেলতে পারেন, ঠিক না? আপনি দক্ষিণ বরাবর 9 এসে উত্তর বরাবর আবার 6 চলে গেলেন, তাহলে কিন্তু এই 9 থেকে 6টা আপনার কোনো কাজে আসলো না। তাহলে এই দিক বরাবর আপনি 3 অগ্রসর হয়েছেন। এই দেখেন, এই দিক বরাবর আপনার 3 অগ্রসর হয়েছেন, ঠিক আছে। আর এই বরাবর কিন্তু আপনি বাকি যে 3 আছে সেই অগ্রসর হয়েছিলেন। এই অংশটা সবাই বুঝতে পেরেছেন কিনা? তাহলে আপনার প্রাথমিক অবস্থান থেকে শেষ যে অবস্থানটা আছে, এই 3 আর হচ্ছে এই 3। চিত্রটা আমি একটু ঠিকঠাক মতো এঁকে দিই, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। তাহলে এই যে আপনার আদি যে অবস্থান ছিল, আপনার আদি অবস্থান, আর এই হলো আপনার শেষ অবস্থান। তাহলে এই হচ্ছে তার কার্যকরী ত্রিভুজ। এই বরাবর তাহলে 3 কার্যকর আছে, আর এই বরাবর 3 কার্যকর আছে। এই হচ্ছে আপনার প্রাথমিক আর শেষ অবস্থানের সংযোজক বিন্দু, ঠিক আছে। তা আমি দেখুন বুঝতে পারছেন, আমি চিত্রটা ঠিকঠাক মতো এঁকে দিছি। তা আমি হাবিবা, এখন মনে হয় আপনারা বুঝতে পারবেন, দেখেন। বুঝতে পেরেছেন না আবার বলবো? তাহমিদ, হাবিবা, এখন কি ক্লিয়ার হয়েছে? খেয়াল করেন, এই যে আপনি প্রাথমিক অবস্থান থেকে 9 কিলোমিটার সে দক্ষিণ বরাবর এসেছিল, ঠিক আছে। এটা আসছে 9 কিলোমিটার। তার পরবর্তীতে দক্ষিণ দিক বরাবর আসার পরে সে পূর্ব দিক বরাবর 3 কিলো আসছে। তো পূর্ব দিক বরাবর 3 কিলো আসছে। পূর্ব দিক বরাবর 3 কিলো আসার পরবর্তীতে সে উত্তর দিকে আবারও 6 কিলোমিটার হেঁটে চলে গেছে। তাহলে দেখেন তো, আপনার প্রাথমিক অবস্থান ছিল এইটা। দেখেন, আপনার প্রাথমিক অবস্থান ছিল এইটা, আর আপনার সর্বশেষ অবস্থান হচ্ছে এইটা। তাহলে দেখেন তো, প্রাথমিক আর সর্বশেষ অবস্থান আপনি যোগ করে দেন, তাহলে এই হচ্ছে আপনার মধ্যবর্তী দূরত্ব। এখানে দেখেন আপনি 9 আসছিলেন, আর এই জায়গাতে আপনার 6 আবার উল্টো দিকে গেলেন, তাহলে কি এই আর 9 আর 6টাকে কি বিয়োগ করে দেওয়া যায় না, যদি আপনি তার উপর একটা লম্ব আঁকেন? তাহলে দেখেন এই 9 আর 6 পরস্পরকে বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে বাকি থাকে 3। আর এই যে এই বরাবর যেটা আছে সেটা তো 3ই আছে, কারণ আপনি যে উত্তর দিকে দক্ষিণ দিকে এসেছিলেন তখন আপনি পূর্ব দিকে 3 কিলোমিটার সরেন, তাহলে এই বাহুর মান হচ্ছে 3। এখানে থাকতেছে 3। আর এই হচ্ছে আপনার প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী ধরনের একটা কাল্পনিক সরলরেখা। তাহলে এই ত্রিভুজটা কিরকম দাঁড়াচ্ছে না? এই হচ্ছে 3 আর এই হচ্ছে 3, আর আপনার প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান, মধ্যবর্তী দূরত্ব এইটা। তাহলে এখন আপনি কি এখানে চাইলে পিথাগোরাস ইউজ করতে পারেন না, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার? অতিভুজ স্কোয়ারটা হচ্ছে আপনার প্রাথমিক আর শেষ বিন্দুর মধ্যবর্তী সংযোজক সরল রেখা। আর আপনি দক্ষিণ বরাবর কতটুকু সরলেন আর পূর্ব বরাবর কতটুকু সরলেন, এই একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তাহলে 9 যোগ হচ্ছে 9 সমান সমান অতিভুজ স্কোয়ার, বা অতিভুজ সমান সমান হচ্ছে 18 স্কোয়ার। 18কে আপনারা 2 × 9 লিখতে পারেন। তাহলে 2 হচ্ছে √2, 9কে রুট করলে হয় হচ্ছে 3। তার মানে অতিভুজের মান হচ্ছে 3√2। অতিভুজের মান হচ্ছে 3√2 কিলোমিটার। এখন বুঝছেন কিনা? এই তাহমিদা আর ফাহমিদা সম্ভবত নাম নাকি, আপনারা যে এখন কি বুঝতে পেরেছেন? তাহমিদ বুঝতে পেরেছে, হাবিবা সরি,
হাবিবা বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে উত্তর চলে আসে 3√2 কিলোমিটার। তাহলে উত্তরটা চলে আসলো 3√2 কিলোমিটার। তাহলে আমাদের কাজ কি, আমরা দুইটা ম্যাথ করে আমরা কি শিখলাম, যে সর্বশেষ কাজটা হচ্ছে আমরা ইনায় বিনায় আঁকাবাকি করার পরে দেখবো প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মাঝখানে কাল্পনিক একটা রেখা টানবো, আর তারপরে প্লাস মাইনাস সংযোজন করে সেটাকে একটা সমকোণী ত্রিভুজে রূপ দেওয়ার চেষ্টা করবো। তাহলে কাজ দুইটা, প্রাথমিক আর শেষ অবস্থানের মধ্যবর্তী একটা কাল্পনিক রেখা টানা, আর প্লাস মাইনাস সংযোজিত করে সেটাকে একটা সমকোণী ত্রিভুজের রূপ দেওয়া। তাহলে আমাদের কাজ শেষ, ম্যাথ মিলে যাবে। চলেন তাহলে পরের ম্যাথে অগ্রসর হই। একজন লোক, এটা 38 এর কোয়েশ্চেন। একজন লোক নির্দিষ্ট একটি স্থান থেকে, আবারও যেহেতু উত্তর দক্ষিণ আছে, আবারও আমরা কম্পাস এঁকে ফেলবো। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। প্রাথমিক নিরিখে এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে গেল। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ, সে 12 কিলোমিটার গিয়েছে উত্তরে, সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। তাহলে এই দিক থেকে সে 5 কিলোমিটার পূবে আসছে, 5 কিলোমিটার পূবে আসছে। যাত্রা শেষে এ থেকে তার অবস্থান কত দূরে থাকবে? এই ম্যাথটা মনে হয় আমি না করলেও আপনারা পারবেন, বলেন তো। এই যে দেখেন, তার প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে আমি একটা কাল্পনিক রেখা দিয়ে কানেক্ট করে দিলাম, আর তারপর তাকে একটা সমকোণী ত্রিভুজ আমার চোখের সামনেই ভেসে উঠতেছে। এটা যদি তার লম্ব হয় তাহলে এটা ভূমি। তাহলে 12, 5 আর এই অতিভুজটা তাহলে আমি বের করে ফেলবো। অতিভুজটা কে আসবে বলেন তো? পিথাগোরাসের 5, 12 সঙ্গে সেট আর কে ছিল? পিথাগোরাসের 5, 12 সঙ্গে সেট মিলাচ্ছিল 13। ইয়েস, আপনারা যারা উত্তর দিচ্ছেন থ্যাংক ইউ। তাহলে আমি ম্যাথ না করেও বুঝতে পারবো যে তাদের মাঝখানে তার সর্বশেষ দূরত্বটা হচ্ছে 13 কিলোমিটার। কারো কোনো জটিলতা আছে এই ম্যাথে? এই ম্যাথটা সহজ, এই যে তিনটা করলাম তার মধ্যে এটাই মনে হয় সহজ পড়ে গেছে, এবং 38তম বিসিএস এর। আর আপনারা 50তম বিসিএস, তো বুঝতেই পারছেন এরকম সহজ হয়তো বা নাও আসতে পারে, হয়তো বা একটু ঘোর পেঁচ দিয়ে দিতে পারে। তবে কোনো মাথা ঠান্ডা রাখলে ইনশাল্লাহ পরীক্ষার হলে প্রবলেমে পড়তে হবে না। দেখেন এটাও সেম ম্যাথ, কিন্তু জাস্ট একটু আপনাকে চিন্তা করার জন্য একটু জাস্ট একটু ইয়ে করে দিছে আর কি, আর কিচ্ছু না। তো খেয়াল করে দেখেন, যদি দুটি বিমান 1 PM এ, মানে একটা সময় ছাড়ছে, একটা সময় ছেড়ে গিয়েছে, বিমানবন্দর থেকে ছেড়ে যায়, তাহলে 3 PM এ তাদের মধ্যবর্তী দূরত্ব কত মাইল হবে? তাহলে 1 PM থেকে 3 PM এর মাঝখানে তাহলে ব্যবধান কত? 2 ঘন্টা। এটা আগে আপনার এই জায়গা থেকে বের করতে হবে যে 2 ঘন্টা। একটা বিমান 150 মাইল ঘন্টায় উত্তর দিকে যায়। তাহলে আবারও কম্পাস, প, পু, পু আর দ। তাহলে এই হচ্ছে যদি আপনার বিমানবন্দর হয়, তাহলে একটি বিমান 150 মাইল ঘন্টায় উত্তর দিকে যায়, তাহলে উত্তর দিকে একটা বিমান 150 মাইল গিয়েছে। 150 মাইল যদি প্রতি ঘন্টায় যায়, তাহলে একটা থেকে তিনটা, 2 ঘন্টায় সে কতটুকু যাবে? 150 দুগুণে 300 মাইল উত্তর দিক বরাবর একটা বিমান গেছে, ভালো কথা। আর আরেকটি 200 মাইল ঘন্টায় পশ্চিম দিকে যায়। বিমানবন্দর থেকে পশ্চিম দিক বরাবর আরেক ব্যক্তি যান, তিনি কতটুকু যান? তিনি 2 ঘন্টা যান, প্রতি ঘন্টায় তিনি 200 মাইল যান, তার মানে 2 ঘন্টায় তিনি যান 200 দুগুণে 400। তাহলে সর্বশেষ বলছে যে দুইজনের মাঝখানে দূরত্ব কতটুকু। তাহলে এই হচ্ছে দুইজনের মাঝখানে দূরত্ব বের করার জন্য আমার কাল্পনিক রেখা চোখের সামনে সঙ্গে সঙ্গে সমকোণী ত্রিভুজ কিন্তু ভেসে চলে আসলো। তাহলে এই যে দেখেন 3 আছে আর এই যে 4 আছে, পিথাগোরাসের সেট ছিল 3, 4 আর 5। তাহলে 3-এর সঙ্গে 2 শূন্য, 4-এর সঙ্গে 2 শূন্য, 5-এর সঙ্গে 2 শূন্য বসিয়ে দিয়ে অটোমেটিক্যালি উত্তর পাওয়া যাচ্ছে। কারো কি কোনো সমস্যা আছে? আপনি চাইলে ম্যানুয়ালি করে চেক করতে পারেন। 300 স্কোয়ার প্লাস 400 স্কোয়ার ইকুয়ালস টু কত আসে দেখেন, ওই 500 স্কোয়ারই আসবে। কারো কোনো সমস্যা আছে এই ম্যাথে? একই জিনিস। আমার মনে হয় জিনিসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন ইনশাল্লাহ আমরা উত্তর করতে পারবো। পরের আইটেমে যাই। পরের আইটেমে যাব, যাবো নাকি পরের আইটেমে? হাবিবা বলছে জি ভাই, অন্যরা? কৃষ্ণ হালদার সেড ইয়েস। ওকে, তাহলে চলেন আমরা পরের আইটেমে ইনশাল্লাহ অগ্রসর হই। পরের আইটেমের বেলায় আপনাকে একটু, আপনি নিজে একটু কল্পনা করে বুঝে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে যে আপনি কোন দিকে মুখ করে আছেন। সো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের জিনিসটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলছি। ঘড়ির কাঁটা ওইভাবে ড্রপ করে আমরা নিজেরাও বুঝে যাব, কোনো সমস্যা নাই। এই স্লাইডে আমাদের মানে কিছু নাই, আমরা মানে কম্পাস জিনিসটা ইতিমধ্যে আমরা সেটা অ্যাপ্লাই করেছি। এখন আমরা চিত্র এঁকে আমরা মানে ম্যাথ থেকে দেখব। একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, ঠিক আছে। তা আপনারা তো জানেনই যে দিক হচ্ছে পূর্ব পশ্চিম, উত্তর, দক্ষিণ। তার পরবর্তীতে আছে ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত। সো এই 4টা দিকের নাম কিন্তু আবার ব্যবহার করা হয় না। এই 4টা দিক হচ্ছে কি তাদের এই 4টার মাঝখানে। সো এই 4টা কিন্তু ব্যবহার করা হয় না। তার পরবর্তীতে এটা যদি ধরেন পশ্চিম, এইটা পূর্ব, এইটা উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ, তাহলে এটাকে কি বলে? উত্তর পশ্চিম। এটাকে সাধারণত কি বলা হয়? উত্তর পশ্চিম।
উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, এইভাবেই সাধারণত প্রকাশ করা হয়। তো দেখেন একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, তাহলে একজন লোক সে উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরে। তাহলে ঘড়ির কাঁটা তো আমরা জানি এই দিকে যায়, বাম থেকে টানে। তাহলে ঘড়ির কাঁটার দিকে সে কতটুকু ঘুরবে? 90 ডিগ্রি। তাহলে এই বরাবর আপনি 90 ডিগ্রি একটা রেখা টানেন, তাহলে এই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিকে সে যখন 90 ডিগ্রি ঘুরলো, তাহলে সে কোন অবস্থানে এখন আছে? উত্তর পূর্ব দিকে মুখ করে আছে, ঠিক না? সে উত্তর পূর্ব দিকে মুখ করে আছে। ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরার পর আবার তার কি হয়েছে? সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে। তো 180 ডিগ্রি মানেই কিন্তু যা আছে তা আপনার অপোজিট হয়ে যাও। আমরা বলি না যে এই ছেলেটা একবারে 180 ডিগ্রি একটা ছেলে, আমি যা বলি ঠিকঠাক উল্টা করে। 180 ডিগ্রি কি? যে একটা সরল রেখার উপরে যে কোণটা থাকে সেটাই 180 ডিগ্রি। আপনি যদি ডান দিকে মুখ করে থাকেন 180 ডিগ্রি অ্যাপার্ট মানে হচ্ছে কি ঠিক আপনি উল্টো দিকে বাম দিকে চলে যাওয়া। আপনি যদি পূর্ব দিকে থাকেন আপনার 180 ডিগ্রি মানে হচ্ছে কি ঠিক অপোজিট দিকে চলে যাওয়া। তার মানে 180 ডিগ্রি যখনই বলবে তখনই আপনি ঠিক কাঁটাটাকে বিপরীত দিকে নিয়ে যাবেন, এটাই হচ্ছে সহজ হিসাব। সো 180 ডিগ্রি আপনি জাস্ট চিন্তা করেন। তাহলে দেখেন আপনি এখন উত্তর পূর্ব দিকে আছেন, তখন আপনার মুখটা কোন দিকে চলে যাবে? দক্ষিণ পশ্চিম দিকে। দক্ষিণ পূর্ব না রিমি, আচ্ছা আপনি কি ফাইনাল উত্তর দিয়েছেন? আচ্ছা ঠিক আছে দেখি। তাহলে 180 ডিগ্রি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরুক আর বিপরীত দিকে ঘুরুক, সে তখন চলে আসলো কোন দিকে? দক্ষিণ পশ্চিম দিকে। বলছে তারপর আরো একই দিকে 90 ডিগ্রি ঘুরে, তার মানে কোন দিকে ঘুরতেছিল? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি যখন ঘুরলো, তখন দক্ষিণ পশ্চিমে আসলো, বললো একই দিকে, তার মানে আবারও ঘড়ির কাঁটার উল্টো দিকে আরো 90 ডিগ্রি আপনি ঘুরলেন। তাহলে এটার উপর আপনি আবার একটা লম্ব আঁকেন 90 ডিগ্রি, তখন আপনার মুখ চলে আসলো এই দিকে। তাহলে ফাইনালি আপনার মুখটা কোন দিক বরাবর আসলো? দক্ষিণ পূর্ব দিক বরাবর। তাহলে ফাইনালি আপনি কোন দিকে মুখ করছেন? সেই লোকটা মুখ করছে দক্ষিণ পূর্ব দিক বরাবর। রিমি থ্যাংক ইউ, কৃষ্ণ হালদার থ্যাংক ইউ। আর ক্লাসের বাকিরা যারা আছেন তারা কি উত্তরটা ধরতে পেরেছেন না কোনো সমস্যা ফেস করেছেন? সমস্যা ফেস করলে বলেন, আমি আবারও ব্যাখ্যা করি। তবে আশা করি ধরতে পারার কথা। ক্লাসে যারা অ্যাড আছেন, ক্লাসে যারা আছেন ঠিকঠাক সবাই কথা বলে না? তনিমা ক্লিয়ার, বাকিরা লোকমান, হোসেন, আমিনুল, আরেকবার একটু বলেন। মুশফিক বলছে ঠিক আছে। আর আবারও ম্যাথটা আমি বোঝাচ্ছি। যে প্রাথমিকভাবে দেখেন এই ছিল, ঠিক আছে? তো লোকটা কি বলছে? এটা হচ্ছে পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। তাহলে এই পশ্চিম আর উত্তরের মাঝখানে কি দিকটার নাম কি হবে? উত্তর পশ্চিম। তাহলে তাদের এই মাঝখানে দিকটার নাম কি হবে? উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, ঠিক না? তো বলছে একজন লোক উত্তর পশ্চিমে মুখ করে দাঁড়ায় আছে। উত্তর পশ্চিমে মুখ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে প্রাথমিকভাবে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো, তার মানে সেই দিকে দাঁড়িয়ে ছিল, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো। 90 ডিগ্রি কতটুকু? আপনি এই রেখার উপর একটা 90 ডিগ্রি একটা আনুমানিক ভাবে কোণ এঁকে ফেলেন। তাহলে সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরলো মানে কি? সে উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে সে মুখ করে ফেললো, ঠিক না? দ্বিতীয়বার সে কি করছে দেখেন, সে ঘড়ির কাঁটার দিকে 180, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরছে। তাহলে ঘড়ির কাঁটা যদি এদিকে চলে, ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা? এইটা। তাহলে এই দিক থেকে সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কতটুকু গেল? 180 ডিগ্রি গেল। 180 ডিগ্রি মানে কি? রেখার ঠিক উল্টো দিক। তাহলে যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরলো, তখন সেই লোকের মুখ কোন দিকে আসলো? দক্ষিণ পশ্চিম দিকে। বলেছে তারপর একই দিকে, মানে যেদিকে ঘুরতেছিল, ঘড়ি কাঁটার অপোজিটে ঘুরতেছিল, আবারও সেই একই দিকে সে আরো 90 ডিগ্রি ঘুরে। তার মানে তার এই যে দেখেন দক্ষিণ পশ্চিমের দিক সঙ্গে, তাহলে আবার একটা 90 ডিগ্রি তৈরি করেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দেখেন এই যে আবার একটা 90 ডিগ্রি তৈরি করে সে ঘড়ির কাঁটার বিপরীতে যখন ঘুরলো, তখন তার মুখ কোন দিকে আসে? দক্ষিণ পূর্ব দিকে। তাহলে এখন সে কোন দিকে মুখ করে আছে? এই যে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে। একবার 90, আবার উল্টো দিকে 180, আবারও সেম দিকে 90। তাহলে ফাইনালি সে দক্ষিণ পূর্ব দিকে আসছে, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে। মুশফিক এবার বুঝছেন ভাই? ইনশাআল্লাহ, ওকে, গুড বয়। ওকে, লেটস গো টু দ্য নেক্সট আইটেম। একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা, খুব সুন্দর একটা আইটেম। তাহলে আমরা আগে একটা দেয়াল ঘড়ি এঁকে ফেলি। চলেন একটা দেয়াল ঘড়ি এঁকে বুঝি। এই যদি একটা দেয়াল ঘড়ি হয়, তাহলে সেটা হচ্ছে 12, এই হচ্ছে 3, এই হচ্ছে 6, আর এই হচ্ছে 9। তো এটা একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে, তখন এটা যদি ধরেন, তাহলে লালটা যদি ঘন্টার কাঁটা হয়, ঘন্টার কাঁটাটা 3-এর ঘরে আছে। ঘন্টার কাঁটা 3-এর ঘরে আছে। আর যখন 3টা বাজবে তখন মিনিটের কাঁটাটা ঠিক 12টার ঘরেই অবস্থান করবে। মিনিটের কাঁটা কাঁটা ঠিক 12টার ঘরেই অবস্থান করবে। এখন কি বলছে? যে ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে, ভালো কথা, তার মানে ঘন্টার কাঁটা এইদিকে আছে, তার মানে এটা হচ্ছে পূর্ব দিক। ওকে, তাহলে পূর্ব দিকের অপোজিটটা কি দিক? পশ্চিম দিক।
পূর্ব দিকের অপোজিটটা কি দিক? পশ্চিম দিক। আর আমরা জানি পশ্চিম দিকের ডানে যে থাকে সে হচ্ছে উত্তর দিক, আর উত্তরের অপোজিটে যে থাকবে সে হচ্ছে দক্ষিণ দিক। তাহলে আমরা কি করলাম? আমরা একটা ঘড়ি আগে এঁকে ফেললাম, আমরা একটা দেয়াল ঘড়ি আগে এঁকে ফেললাম, আর 2 নম্বরে দেয়াল ঘড়ির কাঁটার সঙ্গে মিল রেখে আমরা একটা কম্পাসও এঁকে ফেলতে পারলাম। আমরা সবাইকে এই 2টা স্টেপ বুঝছি? আমরা সবাইকে এই 2টা স্টেপ বুঝতে পেরেছি? এই আইটেমটা কিন্তু খুব সুন্দর, এবং এই সব আইটেম কিন্তু আসার সম্ভাবনা বেশি আমার কাছে মনে হয়, কারণ সাম্প্রতিক সময় যেহেতু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন হচ্ছে। আমরা এই 2টা জিনিস আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে, তাহলে যখন ঠিক 3টা বাজে তখন মিনিটের কাঁটা 12টার ঘুরেই অবস্থান করতেছে, মানে 3টা বেজে 00 মিনিট। তবে মিনিটের কাঁটা তখন কোন দিকে থাকবে দেখেন তো? উত্তর বলেন আপনারা। কৃষ্ণা সবার আগে উত্তর বলেছে, থ্যাংক ইউ। বাকিরা বলতে পারছি আমরা? বাকিরা সবাই পারছি বুঝতে? আপনি দেখেন না, মিনিটের কাঁটা তো উত্তর দিক বরাবর আছে, উত্তর দিক, এই যে উত্তর, প্রথম অপশনে উত্তর দিয়ে রাখছে। বুঝেন নাই কেউ আছেন? বুঝেন নাই কেউ আছেন যে বুঝেন নাই? সহজ কিন্তু, সহজ কিন্তু। এখানে জাস্ট মিনিটের কাঁটা যদি বলতো পূর্ব দিকের জায়গায় পশ্চিম, ঘন্টার কাঁটা, তাহলে মিনিটের কাঁটাটা হয়ে যেত উত্তরের জায়গায় দক্ষিণ, জাস্ট রিভার্স হয়ে যেত, আর কিছু না। জাস্ট আপনাকে একটু চিন্তা ভাবনা করে কম্পাসটা বসায় নিলে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের আইটেমে গেলাম। ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছে। ভোরবেলা কথাটা মানে কি? মানে এই জায়গা থেকে আপনাকে সেই সাধারণ জ্ঞান তারা মনে করিয়ে দিয়েছে যে সূর্য পূবে উঠে পশ্চিমে অস্ত যায়। তাহলে সূর্য উঠে পূর্ব দিকে, ভোরবেলায় আপনি পূর্ব দিকে সূর্য উঠবে, এই জিনিসটা আপনাকে ভোরবেলা বলার মূল কারণ হচ্ছে এইটা। আপনার সাধারণ জ্ঞানও চেক করে ফেলা। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, তার মানে কি? যে ভোরবেলা আপনি বের হয়েছেন আর তখন সূর্য ঠিক আপনার সামনে ছিল, তার মানে সূর্য পূর্ব দিকে উঠেছে, এবং আপনি সূর্যের দিকে মুখ করেই হাঁটছিলেন, তার মানে আপনি পূর্ব দিকে মুখ করে হাঁটছেন। প্রথম 2 লাইন দিয়ে আপনাকে এটা বুঝাই দিল। তো কিছু, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কথা, আপনি হাঁটতেছেন কোন দিকে? পূর্ব দিকে। তাহলে ঠিক আপনার অপোজিটে পশ্চিম। তো আপনার অপোজিটে পশ্চিম, তাহলে পূর্ব পশ্চিম হইলে এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। ওকে। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, কিছুক্ষণ পর আপনি একবার বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি আবারও ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে? তো পূর্ব দিকে হবে। এই প্রশ্নের উত্তর আপনারা আমার আগে দিয়েছেন, আমি জানি। আমি এই জায়গা থেকে একটা কথা, একটা সিদ্ধান্ত, উপসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তে যাই, যে যখন আপনাকে একবার বাম বলবে তারপরে যদি আবারও ডান বলে, মনে রাখবেন যে বাম আর ডানে কাটাকাটি হয়ে আপনি যে দিকে ছিলেন সেই দিকেই থাকবেন। যদি আপনাকে একবার বলে বাম, তারপরে আবারও যদি বলে বাম, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনি 180 ডিগ্রি উল্টো দিকে চলে গেছেন। বা যদি বাম বাম না বলে যদি ডান বলে, আবারও ডান বলে, তার মানে বুঝতে হবে যে আপনি ঠিক যে দিক চলছিলেন ঠিক তার অপোজিট দিকে চলে যাচ্ছেন। আর যদি একবার বাম বলে আবার ডান বলে, অথবা একবার ডান বলে আবারও বাম বলে, তখন আপনি বুঝবেন একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিয়ে আপনি যে দিকে ছিলেন সেই দিকেই থাকছেন। এটার মানে আপনার ফাইনাল রেজাল্ট হচ্ছে 0 ডিগ্রি, আর এইসব ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট হচ্ছে 180 ডিগ্রি। এই 2টা অনুসিদ্ধান্ত কি বোঝা গেছে? বুঝতে পারছেন আপনারা? জানি ইউ আর স্মার্ট ইনাফ, ইউ অল আর স্মার্ট ইনাফ। তারপর আমার কথাটা ধরতে পারছেন কিনা? মাথায় থাকবে কিনা ক্লাসে যারা আছেন? মাথায় যেন থাকে, হ্যাঁ। ওকে, চলেন। এক ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। একবার ডান বা বাম ঘোরার কথা হ্যাঁ, একবার যদি বলে তাহলে 90 ডিগ্রি অবশ্যই হিসাব করবেন। একবার বললে তো আমরা 90 ডিগ্রি হিসাব করবোই আর কি। 2বারের বেলায় সাধারণত যেটা বলতেছিলাম, একবার বললে আমরা 90 ডিগ্রি হিসাব করবো, ঠিক আছে। তো একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো পূর্ব পশ্চিম বললেই আমি ম্যাপ এঁকে ফেলি, কারণ তা না হলে আমি ধরতে পারবো না। তাহলে পশ্চিম পূর্ব উ দ। তাহলে প্রথমে একজন ব্যক্তি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি তাহলে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথমে সে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। তাহলে 90 ডিগ্রি যখন আমরা চিন্তা করি, 90 ডিগ্রি তাহলে এরকম যদি হয় তাহলে 45 ডিগ্রি এরকম হবে, ঠিক না? আর ঘড়ির কাঁটা যদি এইদিকে ঘুরে, ঘড়ির কাঁটার অপোজিট দিক হচ্ছে এটা, এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে 45 ডিগ্রি ঘুরলো, তার মানে সে কি 45 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। তাহলে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে এখন তার মুখ কোন দিকে? উত্তর পূর্ব দিকে। তারপরে আবার 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলো। তাহলে আবারও 90 ডিগ্রি ঘুরলো ঘড়ির কাঁটার বিপরীত দিকেই। তাহলে এটার সঙ্গে আবার একটা 90 ডিগ্রি যদি আমরা এঁকে ফেলি, তার উপর একটা লম্ব করে, তাহলে এই হচ্ছে একটা 90 ডিগ্রি আমরা আঁকলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা এখন কোন দিক বরাবর মুখ করে আছে দেখেন তো? উত্তর পশ্চিম না? উত্তর পশ্চিম না? এই আপনার অপশন জল জল করতেছে উত্তর পশ্চিম। ভাইয়া রাইটে সাউথ হবে না? পশ্চিম, পূর্ব, না পশ্চিমের ডান দিকে উত্তর।
উপরে পশ্চিম দিয়েছি, পশ্চিমের ডানে উত্তর, আর পশ্চিমের বামে হচ্ছে দক্ষিণ। আপনি একটু মিলিয়ে নেন। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই ম্যাথের মধ্যে জটিল কিছু কিন্তু নাই, আমরা সবাই পারছি। পরের আইটেমে যাব, পরের আইটেমে যাই। এই ম্যাথটা দেখেন, এখানে আপনার জন্য একটু জটিল করে ফেলছে কেন, কারণ এখানে 6 জন ব্যক্তি আছে। 6 জন ব্যক্তি যখন থাকবে তখন সাধারণত এটা চিন্তা ভাবনা করে বের করাটা একটু কঠিন হয়। তো তারপরও যদি ঠান্ডা মাথায় প্রশ্নে অবস্থানগুলো ডিনোট করে ফেলতে পারেন তাহলে ইনশাল্লাহ আর জটিল হবে না, তাহলে ইনশাল্লাহ দেখেন আর বিপদে পড়বেন না। তাহলে চলেন আমরা আগে একে ফেলি। যে শিহাব, মাসুদ, রেজা, সুজন, মুর্শেদ ও হারুন একটা অনুষ্ঠানে গোল টেবিলে বসে আছে। এইসব ক্ষেত্রে সাধারণত আপনাকে এটাই বলবে যে গোল টেবিলে বসে থাকে অথবা ডানে বামে বসে থাকে। এটা হয়তো বা গোল টেবিল না বলে অনেক সময় ডান বাম দিয়ে দেয়, যে ডানে বামে বসে মুখোমুখের মাঝে মুখোমুখির পাশে সর্ব বামে কে বসেছে অথবা সর্ব ডানে কে বসেছে এরকম। তো এখানে এটা গোল টেবিল দিয়ে স্লাইডে দেয়া আছে। বাম ডানের আরো কিছু আছে, সেগুলো আপনারা বইতে পাবেন, একটু চর্চা করে নেবেন। অলরেডি আমিনুল উত্তর পড়ে ফেলছে। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি। তো তো সুপার ফাস্ট, থ্যাংক ইউ। তো দেখেন, মাসুদ বসেছে হারুন ও রেজার মাঝখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গোল টেবিল আগে আঁকা যাক। তখন কি বলছে, যে মাসুদ বসেছে হারুন ও রেজার মাঝখানে। তাহলে ধরলাম এটা হচ্ছে হারুন, এটা হচ্ছে রেজা, আর এটা হচ্ছে মাসুদ। তারপরে বলছে শিহাব বসেছে মুর্শেদ ও সুজনের মাঝখানে। তাহলে এটা হচ্ছে শিহাব, এটা ধরলাম মুর্শেদ, আর এটা ধরলাম সুজন। হারুন বসে আছে সুজনের বামে। তাহলে সুজনের বাম কোনটা, এইটা। সুজনের বামে তো শিহাব, তার মানে তো আমার লেখা ঠিক হয় নাই। তার মানে যদি সুজন আর মুর্শেদের মাঝখানে শিহাব বসেছে, তাহলে এখানে যদি আমি সুজন দেই আর এখানে যদি আমি মুর্শেদ দেই তাহলে কিন্তু সমস্যা হয় না। তাহলে বলছে কি, আহ আহ, হারুন বসে আছে সুজনের বামে। এখন সুজনের বাম দিকে এটা, ডান দিকে এটা, তাহলে বামে হারুন বসে আছে, তার মানে এবার আমার লেখা ঠিক আছে। তাহলে এই হারুন, মাসুদ, রেজা, তারপরে মুর্শেদ, শিহাব, সুজন, এইভাবে তাহলে তারা বসেছে। হারুন বসে আছে সুজনের বামে, তাহলে শিহাব ও হারুনের মাঝখানে কে বসেছে? তাহলে শিহাব আর হারুনের মাঝখানে কে বসেছে? সুজন বসেছে। সবাই ধরতে পারছি আমরা? সবাইকে আমরা এটা পেরেছি? কারো কোনো সমস্যা হয়েছে? কারো কি এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? কারো কোনো অবজেকশন দেখতে পাচ্ছি না। আর ধরে নিলাম তাহলে আপনারা পেরেছেন। তাহলে চলেন পরেরটা যাই। শহীদ, ওকে মুশফিক, থ্যাংক ইউ। শহীদ শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। প্রথম সারি থেকে বাম অথবা ডান দিক থেকে গণনা করলে শহীদ 10ম অবস্থানে আছে। চিন্তা করেন যে এই যে মিস্টার শহীদ বসা, সে যদি আপনি ডান দিক থেকে চিন্তা করেন তাহলে 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9, ইনি হচ্ছেন 10ম ব্যক্তি। আর যদি আপনি বাম দিক থেকেও চিন্তা করেন তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তিনি হচ্ছেন 10ম ব্যক্তি। তাহলে মানে কত? মুশফিক উল্টো করে ফেলছেন। মুশফিক করছেন উল্টো করে ফেলছেন, আপনি 10কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করছেন, এটা 1 মাইনাস করতে হবে। যে দেখেন আপনি তাহলে যদি ম্যানুয়ালি চিত্র এঁকে দেখেন তাহলেও কিন্তু 19 আসবে। আর এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে, যদি এমন বলে যে এমন অবস্থানে বসা যে ডান অথবা বাম দিক থেকে যে দিক থেকে গণনা করেন তিনি 19তম, অথবা সামন অথবা পিছন যে দিক থেকে আপনি চিন্তা করেন তিনি 28তম, তাহলে এই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে জাস্ট 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ। কারণ যে দিক থেকে গুণেন না কেন 9জনকে পার হয়ে তিনি একক ব্যক্তি। আবার বাম দিক থেকে গুণেন না কেন তিনি 9জনকে পার হয়ে তিনিই সেই একক ব্যক্তি, ব্যক্তি কিন্তু তিনি এক। তাই দুইবার কাউন্ট করলেও ডান অথবা বাম দিক থেকে আপনি গুণে তাকে 10ম অবস্থানে তাকেই পান বলে 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ করতে হয়। সেজন্য ডান অথবা বাম দিক থেকে সেম অবস্থান, অথবা সামন অথবা পেছন দিক থেকে যদি সেম অবস্থান বলে তাহলে 2 দিয়ে গুণ করে জাস্ট 1 বিয়োগ করে দিতে হবে। তাহলে 10 দুগুণে 20 বিয়োগ 1 19। তার মানে এই শ্রেণীকক্ষের প্রথম সারিতে মোট 19 জন ছাত্র বসা আছে। আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি এমন বলতো, জাস্ট এডিশনালি বলি, যে শহীদ শ্রেণীকক্ষের এমন একটা অবস্থানে বসা যে ডান অথবা বাম অথবা সামন অথবা পিছন যে দিক থেকে কল্পনা করা হোক না কেন সে হচ্ছে কি 10ম অবস্থানে বসা। তাহলে আপনার বুঝে নেওয়া লাগতো যে তার মানে তার ডান থেকেও, তাহলে ডান থেকে বামেও টোটাল 10 দুগুণে 20 বিয়োগ 1 মানে 19 জন লোক আছে। আবার সামন থেকে পিছন চিন্তা করলেও 10 গুণন 2 বিয়োগ 1, তার মানে 19 জন লোক আছে। তার মানে এই শ্রেণীকক্ষে এই পাশাপাশি 19 জন, এই লম্বালম্বি 19 জন, টোটাল 19 জন 19 জন সারিতে বসা। তার মানে ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 19 গুণন 19 মানে 19-এর স্কোয়ার, তার মানে হচ্ছে 300
61 জন। এই কথাটা ধরতে পারছেন যেটা মাত্র বললাম? মুশফিক ধরতে পেরেছে এবং সে আমার আগে উত্তর লিখেছে, থ্যাংক ইউ। বাকিরা সবাই ধরতে পেরেছেন? যদি জাস্ট প্রশ্নে এটা বলতো যে ডান অথবা বাম অথবা শুরু অথবা শেষ থেকে চিন্তা করলে সে সব ক্ষেত্রে দশম অবস্থানে বসা, তাহলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত? তাহলে তখন ডান অথবা বাম থেকে চিন্তা করলে এক সারিতে 19 জন আছে। একই রকম ভাবে সামনে অথবা পেছন থেকে চিন্তা করলেও একই কলামে টোটাল 19 জন আছে। তাহলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা 19 × 19, 19টা সারি 19টা কলাম, টোটাল 361 জন। বুঝতে পারছেন এখন ক্লাসে যারা আছেন? এটা আমি এক্সট্রা জাস্ট বললাম আর কি। রাফিয়া বলছে ইয়েস, বাকিরা সবাই বুঝতে পারেন নাই? চলেন পরের ম্যাথে যাই। উত্তর অভিমুখী একটি জাহাজ ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে, সেটি প্রায় কত ডিগ্রি অতিক্রম করবে? ঠিক আছে, তাহলে আমরা আবারও আঁকবো পশ্চিম, পূর্ব, উত্তর, আর এই হলো দক্ষিণ। ঠিক আছে, তাহলে দেখেন যদি আপনি আঁকেন তাহলে কি হবে। তাহলে জাহাজটা ছিল উত্তর দিক বরাবর, সে যদি ডানে মোড় নিতে থাকে তাহলে উত্তরের ডান হচ্ছে এইদিকে, যতক্ষণ পর্যন্ত সেটি দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে। তাহলে দক্ষিণ পশ্চিম অভিমুখ হচ্ছে এইটা। তাহলে দেখেন ডানে যদি মন নেয় প্রথমে 90 ডিগ্রি গেলে সে আসবে, 90 ডিগ্রি গেলে সে আসবে পূর্ব দিকে। আবারও যখন 90 ডিগ্রি আসবে উত্তর দিক থেকে সে একবার পূর্ব দিকে আসলো, আবারও 90 ডিগ্রি গেলে সে দক্ষিণ দিকে গেল। তো 180 ডিগ্রি আসা মানে কি, সে টোটালি উত্তর থেকে দক্ষিণে চলে আসা। আর উত্তর থেকে দক্ষিণে আসার পরে যদি আরো 45 ডিগ্রি সে পশ্চিম দিকে যায় তাহলে সে দক্ষিণ পশ্চিম দিক বরাবর যেতে পারবে। তাহলে তার টোটাল কতটুকু যেতে হচ্ছে? এই হচ্ছে 180, তারপরে হচ্ছে আরো 45, তার মানে টোটাল 180 যোগ 45, তার মানে হচ্ছে 225 ডিগ্রি। সবাই বুঝতে পারছে কিনা? সাদমান আলম বলছেন বুঝেন নাই। ভাইয়া থ্যাংক ইউ, আমি আপনাকে আবার বুঝাই দিচ্ছি। দেখেন জাহাজটা ছিল, এটা হচ্ছে উত্তর, এই হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পশ্চিম। জাহাজটা ছিল উত্তর দিক বরাবর, তাকে বলছে কি জাহাজটাকে এমন ভাবে ডান দিকে ঘুরতে শুরু করবে। এই যে হচ্ছে উত্তর দিকের ডান দিক হচ্ছে এটা, বাম দিকে এটা, তার মানে সে ডানে তার ঘুরতে শুরু করতে হবে। এমন ভাবে সে ঘুরবে, ঘুরতে 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 সে উত্তর দিক থেকে তার মুখ যেন এখন দক্ষিণ পশ্চিম দিকে চলে আসে। তাহলে খেয়াল করেন তো, উত্তর দিক থেকে যদি ঠিক আপনি 180 ডিগ্রি ঘুরে ফেলেন তাহলে কোন দিকে আসবেন? দক্ষিণ দিকে আসবেন, ঠিক না? যদি ঠিক 180 ডিগ্রি আপনি ঘুরেন তাহলে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসবেন, কিন্তু আপনাকে কোন দিকে যেতে বলছে? দক্ষিণ পশ্চিম দিকে। তার মানে আপনি ডান দিকে 180 ডিগ্রি ঘুরলে দক্ষিণ দিকে আসলেন, তারপরে কিন্তু আপনি দক্ষিণ দিকে গেলে হবে না, আপনাকে দক্ষিণ আর পশ্চিমের মাঝে দক্ষিণ পশ্চিম দিক বরাবর যেতে হবে। তাহলে আপনাকে আরো কত ডিগ্রি ঘুরতে হবে দেখেন তো। আপনি যদি আরো 90 ডিগ্রি ঘুরতেন তাহলে পশ্চিমে চলে যেতেন, তাহলে ঠিক আপনাকে মাঝামাঝি এসে থামতে হবে। তাহলে 90 ডিগ্রি ঠিক মাঝামাঝি হচ্ছে 45 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি আসার পরে যদি আরো 45 ডিগ্রি আপনি যান তাহলে দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম অভিমুখে আপনার জাহাজ রওনা করবে। তার মানে 180 ডিগ্রি আসার পরে আরো 45 ডিগ্রি যদি আপনি আসেন, তার মানে ঠিক 225 ডিগ্রি যদি আপনি ডান দিকে ঘুরেন তাহলে উত্তর দিকের বদলে আপনার জাহাজের দিকটা দক্ষিণ পশ্চিম দিক বরাবর চলে আসবে। সাদমান আলম এখন বুঝেছেন? সাদমান আলম এখন বুঝছেন ভাই? ওকে। এখন একটি ত্রিভুজের ভিতরে যখনই আরেকটা ত্রিভুজ থাকবে তখনই কিন্তু সেখানে 5টা ত্রিভুজ আপনাকে গুনতে হবে, তখনই সেখানে আপনাকে 5টা ত্রিভুজ গুনতে হবে। এই যে একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই ত্রিভুজের ভিতরে যদি আমি আরেকটা ত্রিভুজ এঁকে দিই তাহলে দেখেন 1 2 3 4, ছোট ছোট 4টা ত্রিভুজ আর ভেতরের বড় এই একটা ত্রিভুজ, 5টা ত্রিভুজ। সুতরাং ত্রিভুজের ভিতরে যদি ত্রিভুজ দেখেন সাথে সাথেই সেখানে কিন্তু আপনাকে গুনতে হবে যে আপনি 5টা ত্রিভুজ পেয়ে গেলেন। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখেন আপনাকে বড় একটা ত্রিভুজ দিছে। প্রাথমিকভাবে এই অংশটা আপনি বিবেচনা করেন, এই অংশটা বিবেচনা করেন। তাহলে এই অংশে বিবেচনা আপনার কাছে এখানে কি আছে দেখেন, 1 2 3 4, 4টা ত্রিভুজ, আর এই বড় একটা মিলে এখানে কয়টা ত্রিভুজ? 5টা ত্রিভুজ, ঠিক না? ঠিক এই অংশটা বিবেচনা করেন, এই অংশ কয়টা আছে? 1 2 3 4, আর এই বড় একটা, 5টা ত্রিভুজ। ঠিক এই অংশ একই রকম ভাবে কয়টা ত্রিভুজ আছে? 5টা ত্রিভুজ আছে, 5টা ত্রিভুজ আছে। এখন এই সামগ্রিকভাবে এই সকলকে যদি আপনি চিন্তা না করে যদি এই বড় ত্রিভুজটাকে চিন্তা করেন তাহলে দেখেন এই বড় ত্রিভুজের ভিতরেও কিন্তু ছোট 1 জন, 2 জন, 3 জন, 4 জন, সে মিলে 5 জন, 5টা হওয়ার কথা। কিন্তু এই যে যে ত্রিভুজটা আছে তাকে কিন্তু আগে আপনি একবার এই সেটের সঙ্গে গণনা করে ফেলছেন। এই যে যে ত্রিভুজটা আছে সে কিন্তু এখানে একবার গণনা করে 5টা পেয়ে গেছেন, এখানেও কিন্তু গণনা করে আপনি কয়টা পেয়ে গেছেন? 5টা পেয়ে গিয়েছেন। তাহলে 5 যোগ 5 যোগ 5 আপনার 15টা ত্রিভুজ পাওয়া হয়েছে এই 3 সেট থেকে। মাঝখানের এই একটা ত্রিভুজ রয়ে গেল, এই একটা, 16 নাম্বার।
আর এই সবাইকে পরিবেষ্টন করে বড় যে ত্রিভুজটা আছে, এই হচ্ছে ফাইনাল একটা বড় ত্রিভুজ। তাহলে টোটাল কয়টা ত্রিভুজ? টোটাল 17টা ত্রিভুজ। বুঝতে পারছি না পারি নাই? আমরা যারা ক্লাসে আসছি বুঝতে পেরেছি নাকি পারিনি? আর রিফাত বলছেন আরেকবার। আরেকবার বলি, রিফাতের জন্য আরেকবার বলি। দেখেন, যখন একটা ত্রিভুজের ভেতরে যখন একটা ত্রিভুজ থাকে, তখনই সেখানে কিন্তু 5টা ত্রিভুজ হয়ে যায়। যেমন এই যে একটা ত্রিভুজ, তার ভেতরে আপনি যদি ছোট একটা ত্রিভুজ এঁকে দেন, তাহলে দেখেন 1 2 3 4, আর বাইরের এই বড় ত্রিভুজটা একটা মিলে হচ্ছে 5। তাহলে এখানের এই ত্রিভুজটা আপনি কল্পনা করেন, এখানে 1 2 3 4, আর এই বাইরের বড়জন মিলে এই হচ্ছে 5। ঠিক এখানেও 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5। তাহলে 3 5 এ 15টা কিন্তু আমরা পেলাম। আর সর্বশেষে দেখেন, এই যে বড় ত্রিভুজটা আছে, এই বড় ত্রিভুজটার ভিতরেও কিন্তু এটা একটা ছোট ত্রিভুজ, এটা একটা ছোট ত্রিভুজ, এটা একটা ছোট ত্রিভুজ। মানে এই বড় ত্রিভুজের ভিতরেও কিন্তু একটা ত্রিভুজ যখন আঁকেন, তখন এখানে কিন্তু নিয়ম অনুযায়ী 5টা ত্রিভুজ হওয়ার কথা। কিন্তু এই যে যে ত্রিভুজটা ছিল, এটা কিন্তু আপনি এই সেট হিসাবে কাউন্ট করে ফেলছেন। এখানে এই ত্রিভুজটাও এখানে 5টা সেট হিসেবে কাউন্ট করে ফেলেছেন। এখানে এই ত্রিভুজটাও কিন্তু এই 5-এর সঙ্গে চলে গেছে। তাহলে দেখেন 3 5 এ 15 প্লাস এখানে ভেতরের এই ফাঁকা অংশের একটা ত্রিভুজ রয়ে গিয়েছে এই একটা, আর এই বাইরের সর্বশেষ বড় যে ত্রিভুজটা আছে এখানে একটা ত্রিভুজ রয়ে গেছে এই একটা। টোটাল এখানে তাহলে ত্রিভুজের সংখ্যা 17টি। এখন বুঝছেন রিফাত? ওকে। ত্রিভুজ নিয়ে বেশ কিছু আইটেম আছে, ত্রিভুজের বেশ কিছু আইটেম আমরা দেখাই দিচ্ছি। যে ত্রিভুজের সারির সংখ্যা জোড় হলে 4 সারির সংখ্যার ক্ষেত্রে মোট ত্রিভুজ সংখ্যা কত। এখানে আমি আপনাদেরকে ত্রিভুজটা আঁকাটাকে শিখতে হবে। সারির সংখ্যা জোড় হলে মানে কি, সারির সংখ্যা জোড় হলে মানে কি, এটা ত্রিভুজটা আঁকা শিখতে হবে। দেখেন, সারির সংখ্যা জোড় হওয়া মানে হচ্ছে আপনি যে কোনো দিক থেকে আঁকেন সেখানে সারির সংখ্যা জোড় হবে। যেমন এই দিক বরাবর একটা সারি, এই দিক বরাবর 2 সারি, আবার হচ্ছে এই দিক বরাবর এক সারি। এখন দেখেন আঁকা শেষ। এখন আপনি খেয়াল করে দেখেন, এই যদি আপনি বাম থেকে ডানে চিন্তা করেন, তাহলে এই একটা সারি, এই একটা সারি, 2টা সারি। আপনি যদি এই দিক বরাবর চিন্তা করেন, তাহলে দেখেন এই একটা সারি, এই একটা সারি, 2টা সারি। আপনি যদি এই দিক বরাবর চিন্তা করেন, এই একটা সারি, এই একটা সারি, জোড় জোড় সারি। তার মানে সারি সংখ্যা কিন্তু জোড়। এমনও হইতে পারে যে সারি সংখ্যা কিন্তু বেজোড়ও হইতে পারতো, ঠিক না? যেমন 1 2, 1 2 3, 3 সারি। এই দিক বরাবর হইতে পারতো 1 2 3, 3 সারি। এদিক বরাবর হতে পারতো 3 সারি। হ্যাঁ, 1 2 3, 3 সারি। 3 সারির বেলায় তাহলে কি হতো, এটা কিন্তু বিজোড় সারির ত্রিভুজ হয়ে যেত। এখন আপনার কাছে কি জানতে চাইছে খেয়াল করে দেখেন, আপনার কাছে জানতে চেয়েছে যে একটা 4 সারির সংখ্যার ক্ষেত্রে সারি সংখ্যা কত হতে হবে। তার মানে সারি সংখ্যা হতে হবে 4। ওকে, তাহলে দেখেন আমরা 4 সারি সংখ্যা একটা আঁকার চেষ্টা করি। 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4। তাহলে দেখেন 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা সারির ত্রিভুজ আঁকতে পারলাম, ঠিক আছে, যেখানে 4 সারি, এখানে 4 সারি পাওয়া গেছে। তো যখন এরকম সারি সংখ্যা দিয়ে ত্রিভুজ গঠিত হবে, তখন সেখানে ছোট বড় মিলিয়ে এত বেশি ত্রিভুজ হবে যে আপনি ম্যানুয়ালি গুণে সেটা বের করাটা কঠিন। তাই ধরেন সারি সংখ্যাটাকে যদি আপনি এক্স দিয়ে ডিনোট করেন, যেমন এখানে x = 4, এখন সূত্রটা আসবে, ত্রিভুজ সংখ্যা বের করার সূত্রটা আসবে, ত্রিভুজ সংখ্যা x × x+2 × 2x+1 / 8। এই সূত্রটা অনেকটা মিল আছে কার সঙ্গে, এই সূত্র অনেকটা মিল আছে কার সঙ্গে, স্বাভাবিক বর্গ সংখ্যার সমষ্টির বেলা। যেমন এই যে স্বাভাবিক বর্গ সংখ্যা ছিল না, যে 1² + 2² + 3² + n² পর্যন্ত, তখন কি ছিল, যে n × n+1 × 2n+1 / 6। এই সূত্রটা সবার মনে আছে কিনা, বা ম্যাথে এই সূত্রটা আপনারা পেয়েছেন কিনা? এখনো মনে হয় পান নাই। এই সূত্রটা আপনারা হচ্ছে ওই যে ইয়ার বেলায় পাবেন, সমান্তর ধারা গুণোত্তর ধারা ধারার বেলায় পাবেন, এখনো মনে হয় পাননি। তো এই স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ বের করার সময় যে সূত্রটা আছে, এই সূত্রটার সঙ্গে এই সারির ত্রিভুজ সংখ্যা বের করার সূত্রটা মিল আছে। এখানে যদি সারির সংখ্যা এক্স হয়, তাহলে দেখবেন x × x+2 × 2x+1 / 8। জাস্ট এই সূত্রটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এই সূত্রটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আপনারা কথা বলতেছেন না কেন? বুঝতেছেন না কথা? কথা তো বুঝতেছেন নাকি? আপনারা বুঝতে পারছেন তো? তাহলে এখানে দেখেন x = 4 বসান। x এর জায়গায় 4 × 4 + 2 মানে হচ্ছে 6 ×
4 × 2 = 8 যোগ 1 9, সূত্রের 8 দিয়ে ভাগ করে দেন। তাহলে 4 × 2 = 8, 2 3, 3 × 9 = 27। 8 কিভাবে আসলো? এটা সূত্রের 8, সুমাইয়া সুলতানা। এখানে যেমন সূত্রের 6 বসবে, এই সূত্রটা আপনারা পাবেন, ধারার বেলাতেই পাবেন। এটাও এই 8টা হচ্ছে সূত্রের 8, এটা হচ্ছে ফিক্স। ঠিক আছে, এখানে ভ্যারিয়েবল শুধু হচ্ছে এক্স। এই এক্সটা হবে আপনার ত্রিভুজের সারির সংখ্যা। তাহলে এখানে আপনি কাটাকাটি করে দেখেন, মোট ত্রিভুজ সংখ্যা আসবে 27টি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সবাই কথা বলেন। ভাইয়া আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, পরে একটু দেখে নিন, সমস্যা নাই ভাইয়া। তেমন কঠিন কোনো পড়া যায়ও নাই, সহজ পড়াই আছে, ইনশাল্লাহ পরে দেখলে আপনি বুঝে যাবেন। চলেন পরের ম্যাথে যাই। বিন্দু থেকে যদি দাগ টাক টানা থাকে তাহলে কি হয়? তাহলে এখানে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বোঝাই, এখানে একটু অ্যাডভান্স লেভেলের সূত্রটা দেওয়া। আগে খেয়াল রাখবেন, যদি কোনো একটা ত্রিভুজ এরকম দেওয়া থাকে, আগে আমরা একটা আইটেম দেখছিলাম যে ত্রিভুজের ভেতরে ত্রিভুজ, আর এখন আমরা দেখবো ধরেন ত্রিভুজের ভেতরে এভাবে যদি দাগ টানা থাকে, তাকে বিভক্ত করা থাকে, তাহলে আপনি কিভাবে ত্রিভুজ সংখ্যা গণনা করবেন? আপনি জাস্ট ভেতরে নাম্বারিং করে দিবেন 1 2, তারপর তাদের যোগ করে দিবেন। 1 + 2 কত হয়? 3। তার মানে এখানে টোটাল ত্রিভুজ আছে 3টা। যদি ম্যানুয়ালিও গোনেন, এই ছোট হচ্ছে এই একটা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা। ধরেন বড় একটা ত্রিভুজ এইভাবে অনেকগুলো দাগ টেনে দিল, 1 2 3 4, এইভাবে অনেকগুলো দাগ টেনে দিচ্ছে। এখানে কয়টা ত্রিভুজ আছে? গুণে আপনি শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন মানে অনেক সময় লাগবে। তো আপনি জাস্ট নাম্বারিং করেন 1 2 3 4 5, তাদের যোগ করেন, তাহলে দেখেন 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 6 আর 4 এ 10, 10 আর 5 এ 15। তার মানে এখানে টোটাল ছোট বড় 15টা ত্রিভুজ গঠিত হয়েছে। এটা হচ্ছে আপনার প্রাইমারি লেভেলের সূত্র। এটা সূত্রটা অনেক কাজে লাগে বিসিএস, এখান থেকে অনেক ম্যাথ আসে। আর এখন যদি সেখানে ঝামেলা পাকানোর জন্য ধরেন আপনার সরাসরি টান দিয়ে দিল, তারপরে আবার সরল রৈখিক টান দিয়ে দিল, তাহলে কি করবেন? তাহলে কয়টা ত্রিভুজ হবে? এখানেও আপনার জন্য খুব সহজ আছে, ঠিক আগের মতোই নাম্বারিং করবেন 1 2 3। নাম্বারিং করার পরে জাস্ট দ্বিতীয় যে কাজটা করতে হবে, নাম্বারিং গুলো যোগ করে এখানে সরল রেখার সংখ্যা কয়টা আছে সেটা জাস্ট যোগ করতে হবে। তাহলে দেখেন 1 2 3 যদি যোগ করেন তাহলে 6। এখানে সরল রেখা কয়টা আছে? নিচে এই একটা, আর এই হচ্ছে 2টা। তাহলে সরল রেখার সংখ্যা দিয়ে তাকে গুণ করে দিবেন, 6 2 × 12। এখানে হচ্ছে 12টা ত্রিভুজ গঠিত হয়েছে। যদি আমি আপনাদের ম্যানুয়ালি এঁকে দেখাই, তাহলে এই যে দেখেন, এই 1, এই 2, এই 3, এই 2টা মিলে 4, এই 2টা মিলে 5, এইটা মিলে হচ্ছে 6। ঠিক এটাকে নিচের দিকে একটু বর্ধিত করে দেন, তাহলে দেখেন নতুন আরেকটা সেট তৈরি হবে, এই একটা, এই 2টা, এই 3টা, তারপরে এই 2টা মিলে 4টা, এই 2টা মিলে 5টা, এই বড়টা মিলে 6টা। তাহলে দেখেন উপরের এই ছোট ঘরে 6-এর সেট একটা, নিচের এই বড় ঘরে 6-এর সেট একটা, 6 আর 6 মিলে 12। এটা আমরা সূত্র দিয়ে বসিয়ে পেরে গেলাম। দেখেন আমি আপনাদেরকে যদি আরেকটা করতে দেই, যে ধরেন এই যে একটা ত্রিভুজ 1 2 3 4 5, এখানে টানো দিলাম 1 2 3 4। এটা করতে কি আপনার কোনো কষ্ট হবে? বলেন, এটা করে আমাকে উত্তর বলেন তো কত হবে। প্রাথমিকভাবে কি করব? নাম্বারিং করব 1 2 3 4 5। সরলরেখা কয়টা আছে? একটা, 2টা, 3টা, 4টা। তাহলে 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে 15, আর 15কে তখন সরলরেখার সংখ্যা 4, 4 দিয়ে গুণ করব, হবে হচ্ছে 60। একজন 40 বলছিলেন, 40 হবে না, 60 হবে। সো এই আইটেমটা কি আমরা বুঝতে পারছি কিনা? এই আইটেমটা যদি আমরা বুঝতে পেরে থাকি, তাহলে স্লাইডে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে মোট আহ ত্রিভুজের সংখ্যা কত বলেন? স্লাইডে যে ত্রিভুজটা দেওয়া আছে, এখানে টোটাল চিত্রের সংখ্যা কত বলেন দেখি। দ্রুত বলতে হবে, দ্রুত। মানসিক দক্ষতায় 36 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হয়, দ্রুত। ইউ হ্যাভ নো ইনাফ টাইম। ওকে, সবাই আমরা পারছি আইটেমগুলো? ত্রিভুজের এই সূত্রগুলো মনে থাকবে? ত্রিভুজের এই আইটেমের সূত্রটা মনে থাকবে কিনা? রেসপন্স করেন সবাই, রেসপন্স করেন। ওয়ান ওয়ে কমিউনিকেশন হলে ক্লাসে মজা হয় না। ইনশাল্লাহ। ওকে, চলেন আমরা নতুন আরেকটা সূত্র দেখবো। এখন নতুন আরেকটা সূত্র আমি আপনাদের এখানে অ্যাডভান্স লেভেলে এঁকে ফেলছে, আমি ধারাবাহিকভাবে আপনাদের রাখি। যদি একটা ত্রিভুজ এরকম থাকে, যে একটা ত্রিভুজ আপনাকে দিছে, আর সেই ত্রিভুজের ভিতর যদি কোণ থেকে বের হওয়া একাধিক বাহু পরস্পরকে ছেদ করে, কি বলছি? যে কোণ থেকে একাধিক বাহু বের হয়ে যদি পরস্পরকে ছেদ করে, তাহলে সেখানে একটা সূত্র খাটানো যায়। যেমন ধরেন এখানে একটা বাহু বের হয়ে, কোণ থেকে একটা বাহু বের হয়ে অপর বাহুতে গেল, এখানে কোণ থেকে বের হয়ে অপর বাহুতে গেল। যখনই আপনি দেখবেন এরকম তরবারির মতো তারা ক্রস করতেছে, তখনই সূত্রানুযায়ী একটা 2 চলে আসবে। কি চলে আসবে? এই 2টা চলে আসবে, সূত্রানুযায়ী একটা 2 চলে আসবে। এটা হচ্ছে সূত্রের 2, এটা হচ্ছে সূত্রের 2। তার সঙ্গে গুণ দিয়ে তখন দেখবেন কয়টা বাহু এরকম ইন্টারসেক্ট করছে।
এই যে এই একটা বাহু কোণ থেকে বের হয়ে ছেদ বিন্দু পার হয়ে বাহুতে গিয়েছে, তার জন্য একটা 2। এই যে আরেকটা বাহু কোণ থেকে বের হয়ে ছেদ বিন্দু পার হয়ে অপোজিটের বাহুতে গেছে, তার জন্য আরেকটা গুণন 2। তাহলে এখানে মোট ত্রিভুজ সংখ্যা কয়টা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে মোট ত্রিভুজ সংখ্যা 8। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? সাদমান বলছে না ভাই। আচ্ছা, মাঝারুল বলছে আরেকবার প্লিজ। প্লিজ বলতে হবে না, ইনশাল্লাহ অবশ্যই বলবো, ইনশাল্লাহ। সুমাইয়া বলছে বুঝে নাই, আবার বলতেছি। আপনাকে যদি একটা ত্রিভুজ এরকম থাকে, যে একটা ত্রিভুজ দেয়া হয়েছে, আর ত্রিভুজের ভেতরে কৃষ্ণ হালদার, ইয়েস, রাইট গেস। ত্রিভুজের ভেতরে আপনার একাধিক মানে পরস্পরকে ছেদ করেছে এরকম বাহু যদি থাকে, তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি। যে যখনই আমরা দেখবো যে কোনো কোণ থেকে বাহু বের হয়েছে এবং পরস্পরকে ছেদ করে অপর কোথাও যে মিলিত হয়েছে, এরকম যদি তাদের মধ্যে আমরা ভেতরে কোনো অন্তর্দ্বিখণ্ডক, মানে কোণ থেকে বের হওয়া কোনো অন্তর্দ্বিখণ্ডককে পরস্পরকে ছেদ করতে দেখি, তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারবো। সেই সূত্র শুরু হবে গুণন 2 দিয়ে, 2 গুণন, তারপরে যতগুলো বাহু পরস্পরকে ছেদ করবে ততগুলো গুণ 2 আমরা দিব। যেমন প্রথম 2টা হচ্ছে সূত্রের 2, তারপরে গুণ দিয়ে দেখেন এই যে একটা বাহু দেখেন প্রথমে কোণ থেকে বের হয়ে ছেদ বিন্দু পার হয়ে সে বাহুতে গেছে, তার জন্য একটা গুণন 2। এই বাহুটা আবার দেখেন একটা কোণ থেকে বের হয়ে ছেদ বিন্দু পার হয়ে আবার অপোজিট একটা বাহুতে গেছে, তার জন্য একটা গুণন 2। তাহলে এখানে মোট ত্রিভুজ সংখ্যা কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি। যদি এখানে আরেকটা বাহু থাকতো যে কোণ থেকে বের হয়ে ছেদ বিন্দু করে এসছে, তাহলে তার জন্য আগের ওই 2 গুণন 2 গুণন 2, এটার জন্য আরেকটা গুণন 2 আমরা দিতাম। তাহলে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা কত হইতো? 16টি। এখন স্পষ্ট হয়েছে কিনা? আগে যে তিনজন বলছেন যে বুঝেন নাই, সুমাইয়া, মাঝহারুল আর হচ্ছে সাদমান, আপনারা কি এখন বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? সাদমান, মাঝহারুল বাকি আছে রেসপন্স করা, মাঝহারুল ভাই বাকি আছেন। আপনি বুঝছেন মাঝহারুল ভাই? ওকে, এখানে দেখেন আরো কিছু ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশন গুলো আমি আপনাদের না দেখালে হবে না, দেখাইলে আপনাদের জন্য ভালো হবে। ইন্টারেস্টিং, হ্যাঁ নিঃসন্দেহে ইন্টারেস্টিং। সূত্রগুলো এই ফর্মুলাগুলো মেমোরাইজ করে ফেললে মানে খুব ভালোভাবে পাবেন। আর এই সূত্রগুলো উত্তরণের বইতে, অন্যান্য বই কথা আমি জানি না, থাকতে পারে নাও থাকতে পারে, আমার জানা নাই। উত্তরণের বইতে খুব সুন্দরভাবে সূত্রগুলো দেওয়া আছে, চাইলে আপনি সংগ্রহ করে দেখতে পারেন। বা যে কোনো ভাবে হোক, হয়তো বা কোনোভাবে বই যদি থাকে, সূত্রগুলো ভালোভাবে খাতায় নোট করে রাখবেন। পরীক্ষার হলে এগুলাই আপনার সময় বাঁচানোর ক্ষেত্রে খুব উপযোগী হবে। দেখেন যদি এমন হয়, যদি এমন হইতো যে এটা ক্রস করেছে, এটা ক্রস করেছে, আর এটা হচ্ছে কি কোণ থেকে বের হয়ে বাহুতে যে এটার ক্রস করে নাই, তাহলে কি হইতো? খেয়াল করেন। তাহলে এখানে দেখেন আবার সূত্রের গুণন 2, এটা হচ্ছে এটার জন্য সূত্রের গুণন 2, তারপরে এই বাহুটা ক্রস করেছে তার জন্য গুণন 2, এই বাহুটা ছেদবিন্দু ক্রস করে গিয়েছে তার জন্য গুণন 2। কিন্তু এই বাহুটা দেখেন একটা কোণ থেকে বের হয়েছে একটা বাহুতে গেছে, কিন্তু সে কিন্তু ছেদবিন্দু অতিক্রম করে এই দিকে যায় নাই, তাহলে তার জন্য কি আর আমরা গুণ 2 দিতে পারবো বলেন? তার জন্য কি গুণ 2 দেয়া যাবে? তার জন্য কি গুণ 2 দেয়া যাবে? তার জন্য গুণ 2 দেওয়া যাবে না। তাহলে তার জন্য আমরা 2 দিব ঠিকই, কিন্তু সে যেহেতু ছেদবিন্দু অতিক্রম করে নাই, তাই গুণের জায়গায় যোগ দিব, তার জন্য 2 যোগ হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 2 10, এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হবে 10টা। যদি সে অতিক্রম করে চলে যাইতো, তাহলে কিন্তু আমরা এখানে 8 দুগুণে 16, টোটাল 16টা ত্রিভুজ পাইতাম। কিন্তু সে অতিক্রম করে যায় নাই, এখানেই থেমে গেছে বলে আমরা 2 যোগ করেছি, এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 10টি। যদি এমন হতো যে ঠিক আগের মতো একটা বাহু ছেদ করছে আর একটা বাহু ছেদ করছে, তাহলে 2 ইন্টু এই বাহুর জন্য গুণন 2, এই বাহুর জন্য গুণন 2। আর এখানে কি হয়েছিল? আগে যেমন এই কোণ থেকে বের হয়ে নিচে একটা বাহুতে গেছে, আর এখানে এই কোণ থেকে বের হয়ে আরেকটা কোণে গেছে, তাইলে কি হইতো বলেন তো? তাইলে কি হইতো? এখানে কি হয়েছিল? এই ছেদ বিন্দুর এটা তো একটা কোণ, ঠিক না? কোণ থেকে বের হয়ে সে একটা বাহুতে এসে মিলছে। আর এখানে এখন এটা না হয়ে হইলো কি, সে এই ছেদ বিন্দুর কাছে যে কোণ আছে সেখান থেকে বের হয়ে অপোজিট আবার একটা শীর্ষবিন্দুর কোণেই গেছে, কোনো বাহুতে যায় নাই, তাইলে কি হইতো? তাইলেও আমরা যোগ দিতাম, কিন্তু 2 এর জায়গায় যেহেতু এখানে 2টা কোণ আছে, তাই +2 এর জায়গায় +4 দিতাম। তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 4 মিলে এখানে টোটাল 12টা ত্রিভুজ উৎপন্ন হইতো। সূত্রগুলো ধরতে পারতেছেন কিনা? সূত্রগুলো ধরতে পারতেছেন কিনা? এই সেম জিনিসটাই পরীক্ষার হলে আপনাকে একটু কিম্ভূত আকারে দিতে পারে। এইভাবে চিত্র না দিয়ে ধরেন একটু বাঁকা করে দিল। হ্যাঁ, চিত্রটা ধরেন এক পাশে বাঁকা করে দিল,
চার কিভাবে আসলো? এতক্ষণ ধরে কি বললাম? যেখানে কোণ থেকে বাহুতে গেছে, তাই গুণ না দিয়ে দুই যোগ করছি। আর এখানে কোণ থেকে কোণে গিয়েছে, যেহেতু কোণ থেকে বাহুতে আসছিল দুই যোগ করছি, এখন কোণ থেকে কোণেই যাবে, আমি কি দুই যোগ করব? তাহলে তো ব্যালেন্স হইলো না। সেজন্য কোণ থেকে যখন কোণে যাবে তখন সেটা এখানে চার যোগ করব। তখন সেখানে চার যোগ করব, কারণ সে কোণ আর কোণ দুইটা কোণকে সে বিভক্ত করছে, তাই এখানে চার যোগ হবে। আর সে এখানে মাত্র একটা কোণকে বিভক্ত করছিল, তাই সেখানে দুই যোগ করছি। আমিনুল ভাই এখন বুঝছেন? আমিনুল ভাই এখন বুঝছেন? ওকে। এখানে দেখেন, আপনাকে এমন দিতে পারে যে আপনার এই বাহুটা ছেদ করছে, এই বাহুটা ছেদ করছে, আরেকটা এইভাবে দিয়ে দিল। দেখেন এই চিত্রটাই কিন্তু আমি জাস্ট এক পাশে কাট করে আঁকছি। সো পরীক্ষার হলে হঠাৎ করে দেখলে আপনি কিন্তু আবার ঘাবড়ায় যায় না। ঠিক আছে, পরীক্ষার হলে দেখলে ঘাবড়ায় যায় না, তখন আপনি সূত্রটা মিলাই ফেলবেন যে দুই একটা বাহু ছেদ করছে, দুই আরেকটা বাহু ছেদ করছে, দুই আর একটা কোণ থেকে কোণে গেছে, তাহলে প্লাস চার, তাহলে দুই দুগুণে চার, চার দুগুণে আট, আটের সঙ্গে চার যোগ করলে 12। তাহলে এই আইটেমগুলো আমরা বুঝতে পারছি কিনা এই পর্যন্ত? এই পর্যন্ত এই আইটেমগুলো আমরা বুঝতে পারছি কিনা সবাই যারা ক্লাসে আছি? ওকে। এখানে দেখেন এটা আগেরটা নিয়ে আলোচনা করা আছে, এখানে আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। আর একটা ত্রিভুজ খুব বেশি 3-4 বার পরীক্ষায় এসে সারছে, যেখানে এরকম এরকম থাকে, সম্ভবত আমার মনে নাই, মাঝখানে একটা টি এর মতো থাকে, কিভাবে যেন থাকে ভুলে গেছি, আমি চিত্রটা ভুলে গেলাম। কিন্তু ওই প্রশ্নটা এই পর্যন্ত মনে হয় প্রায় 3 বার এসে সারছে। এইরকম কিভাবে যেন ইন্টারসেক্ট বিন্দু টিন্দু দেওয়া আছে, কিভাবে যেন আমার মনে নাই, এইভাবে সম্ভবত থাকে। খেয়াল করে দেখবেন সেখানে মাঝখানে একটা টি আছে। টি মানেই T20, এটা মনে রাখবেন। টি মানেই হচ্ছে T20, T20 খেলাও চলে। টিও ইংরেজি অক্ষরের 20 নাম্বার লেটার। সো এখানে টোটাল উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হচ্ছে 20, বাস, আপনাকে আর কোনো হিসাব করতে হবে না। এই জিনিসটা আপনারা দেখবেন এর আগে 2-3 বার বিসিএস এ আসছে, এটা জাস্ট খেয়াল রাখবেন, T for T20। ওকে, চলেন। এখানে নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে? এখানে আপনি সূত্র মিলাইতে পারবেন না, আগের মতো সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে কোনো ছেদ বিন্দু নাই। এখানে একটা রেখাই দৌড়াদৌড়ি করছে আর একটা রেখা এখানে এসে থেমে গেছে। তাই যেহেতু পরস্পরকে অতিক্রম করে নাই, ছেদ বিন্দু নাই, সেজন্য আপনি এখানে কিন্তু চাইলেও আর কি করতে পারবেন না, যোগ বিয়োগ গুণ ভাগের সূত্রগুলো বসাইতে পারবেন না। সো এখানে আপনাকে একটু ম্যানুয়ালি গুনতে হবে। তো খুব কঠিন কিছু না, ম্যানুয়ালি গুনেন, জাস্ট নাম্বারিং করেন 1 2 3। ছোট ছোট ত্রিভুজ আছে 3টা। তার পরবর্তীতে এই 1 আর 2 মিলে কিন্তু এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক না? 4টা। আর এই সবগুলো মিলে বড় একটা ত্রিভুজ 5টা, তাহলে এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে 5টি। সবাই আমরা পারছি? পারা গেছে? পারবেন না সবাই? নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে? এটা মনে হয় এখন আমি না বললেও তো আপনারা পারবেন নাকি? 44তম বিসিএস এর এখানে কয়টা আছে বলেন? এই যে একটা ছেদ করছে, দুইটা ছেদ করছে, তিনটা ছেদ করছে, তাহলে দুই সূত্রের, তারপরে একটা বাহুর জন্য দুই, আরেকটার জন্য দুই, আরেকটার জন্য দুই, তাহলে উত্তর কত আসে এটা আপনারাই বলবেন। এখন ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গলস ইন দ্য গিভেন ফিগার। এখন এই জায়গার ক্ষেত্রে কিন্তু কোনো সূত্র নাই, ম্যানুয়ালি গুণে কিন্তু বের করা শিখতে হবে, ম্যানুয়ালি গুণা কিন্তু বের করা শিখতে হবে। তো প্রাথমিকভাবে যেটা করতে হবে, ছোট ছোট ত্রিভুজগুলো আগে নাম্বারিং করে ফেলবেন। ছোট ত্রিভুজ যদি নাম্বারিং না করতে পারেন তাহলে কিন্তু, তাহলে এখানে দেখেন প্রথমে 1, আপনারা বলছেন উত্তর 16 নাকি? আচ্ছা দেখি আমি কত আসে, 1 2 3 4 5 6 7, এটা তো ত্রিভুজ না। 8 9 10, ছোট ছোট ত্রিভুজ আছে কয়টা? 10টা। তার পরবর্তীতে দেখেন, এই একটা 11, এই একটা 12, এই একটা 13, এই একটা 14, এই একটা 15, এই একটা হচ্ছে 16, ঠিক না? আর তার পরবর্তীতে দেখেন এই যে সবাইকে নিয়ে একটা বড় একটা হবে 17, এই একটা হবে 18। টোটাল এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে 18টি। গুণা শিখতে হবে। রিফাত বলছে 18, ঠিক আছে, রিফাত বলছে 18 হ্যাঁ। তাহলে এখানে টোটাল ছোট বড় মিলায় ত্রিভুজের সংখ্যা 18টি। আমরা কি গুণে বের করতে পারছি? সবাই কি গুণে বের করতে পারছি ক্লাসে যারা আছি? ওকে। সামনে আরো অনেক কিছু শেখার আছে, এখানে তো দেরি করলে তো আমরা পারবো না। এখানে দেখেন এখন
পাশের চিত্রে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে ঠিক আগের মতো দেখেন, এই ত্রিভুজটাকে যদি জাস্ট আমি এইভাবে আপনাকে এঁকে দিতাম, আপনি কিন্তু টাস টাস করে নাম্বারিং করে বসাই ফেলতেন, ঠিক না? এইভাবে যদি আমি জাস্ট দিয়ে দিতাম, আপনি কিন্তু নাম্বারিং করে বের করতে ফেলতেন। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা নাম্বারিং করে আগে শুরু করি। তাহলে দেখেন এখানে 1 2 3 4 5 6। তাহলে যদি যোগ করে দেন তাহলে কত হবে? 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21। তার মানে এই বরাবর ত্রিভুজ আছে 21টা। ঠিক একই রকম ভাবে এখানে যদি নাম্বারিং করেন 1 2 3 4 5 6, এই বরাবরও ত্রিভুজ আছে 21টা। তাহলে 21 উত্তর কত হওয়া উচিত? 42 হওয়া উচিত। কিন্তু 42 তো অপশনেই নাই, তার মানে 42 তো হবে না। রিফাত বলছে 48 হবে। ঠিক আছে, আমরা চলেন রিফাতের কথার যথার্থতা যাচাই করি। দেখেন, যখন পরস্পর যুক্ত আছে তখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মিলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে, ঠিক না? একটা। এই ত্রিভুজটা এইভাবে মিলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে দুইটা। এইটা দুইজন মিলে কিন্তু হয়ে গেছে একটা তিনটা। তার মানে 21 আর 21-এর বাইরে এইদিকে দুইজনের যোগফলের কারণে এই এক, এই দুই, এই তিন, তিনটা অতিরিক্ত ত্রিভুজ পাওয়া গেল। তাহলে এই দিকেও সেম পাওয়া যাবে, এই এক, এই দুই, আর এই তিন। তাহলে 21 আর 21-এর সঙ্গে এই দিক বরাবর আরো তিনটা, আর এদিক বরাবর আরো তিনটা। তাহলে টোটাল কয়টা আসলো? টোটাল কয়টা আসলো? 42 আর 3 3 6, তাহলে টোটাল 48টা ত্রিভুজ পাওয়া গেল। তাহলে যখন এরকম পাশাপাশি ত্রিভুজ দুইটা ক্ষেত্র থাকবে, তখন কিন্তু মানে সূত্র অ্যাপ্লাই করে যে জাস্ট বসাই দিবেন তা কিন্তু না, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে যে দুইজনের যোগফলের কারণে আরো কিছু ত্রিভুজ উৎপন্ন হয় কিনা। এটা বর্গক্ষেত্রের বেলায়ও সত্যি। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পেরেছেন? রেসপন্স করেন দ্রুত, ক্লাসের সময় বেশি নাই। পরের ম্যাথে যাই, চলেন। নিচের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে? নিচের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে আপনাকে গুণে বের করতে হবে। তাহলে ত্রিভুজ গুণে ফেলেন। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা আছে সিঙ্গল ত্রিভুজ। তার পরবর্তীতে আপনাকে এখন দেখেন দুইটা দুইটা মিলে কয়টা ত্রিভুজ আছে সেটাকে বের করতে হবে। 10-এর পরে এই হচ্ছে একটা 11, এই হচ্ছে একটা 12, এই হচ্ছে একটা 13, এই হচ্ছে একটা 14, এই হচ্ছে একটা 15, ঠিক না? এই হচ্ছে একটা 16, এই হচ্ছে একটা 17। তার পরবর্তীতে এই হচ্ছে একটা 18, এই হচ্ছে একটা 19, এই হচ্ছে একটা 20, আর এই হচ্ছে একটা 21। দেখছেন, ছোট বড় সবগুলা মিলিয়ে আপনাকে গুনতে হবে। আপনি তো শুধু ছোটতে থেমে গেলে হবে না রিফাত। রিফাত 10টা গুণে আপনি ছোট ছোটতে আটকে গেলে হবে না, আপনাকে কিন্তু একটা একটা ছোট, তারপরে দুইটা মিলে হয় কিনা বা তিনটা মিলে হয় কিনা, এটাতে কিন্তু চোখ রাখতে হবে। ক্লাসে যারা আছি গুনতে পারছি সবাই? রিফাত একাই রেসপন্স করতেছে, বাকিরা কোথায়? আমরা কি সবাই গুনতে পেরেছি? ছোট বড় মিলিয়ে কিন্তু গুণা শিখতে হবে। সবগুলো নাম্বারিং করে ফেলবো, তারপরে আমরা দেখবো সিঙ্গেল কয়টা আছে, দুইটা মিলে কয়টা হয়, তিনটা মিলে কয়টা হয়, অথবা চারটা মিলে কয়টা হয়। এটা কিন্তু একবারে ঠান্ডা মাথায় দেখতে হবে। হ্যাঁ, এখানে টোটালটাই কিন্তু কি আপনার দক্ষতার উপর নির্ভর করে। এগুলি কিন্তু কখনো আপনি সূত্র দিয়ে মিলাতে পারবেন না। এটা কিন্তু টোটালি আপনাকে গুনতে পারার দক্ষতার উপর কিন্তু নির্ভর করবে। ঠিক আছে, এখন চতুর্ভুজ সংখ্যা নির্ণয়। এখানে দেখেন কয়েকটা আইটেম আছে, আমি আপনাদেরকে আইটেমগুলো শর্টকাটে জাস্ট দেখাই দিতেছি। আমি নিজের মতো করে দেখাই দিই। যখন এরকম বর্গক্ষেত্র থাকে, তার ভেতরে যদি দাগ টানা থাকে, তাহলে সেখানে আপনি প্রথমত আগে নাম্বারিং করে ফেলবেন। নাম্বারিং করে বর্গক্ষেত্র সংখ্যা যদি বের করতে বলে, যেহেতু বর্গ আছে তাই আপনার নাম্বারিং গুলোকে বর্গ করে ফেলবেন। তাহলে দেখেন, এটা 1 স্কোয়ার মানে হচ্ছে ভ্যালু 1, 2 স্কোয়ার মানে হচ্ছে ভ্যালু 4। দুটা যোগ করে দেন, 1 আর 4 মিলে 5। তার মানে এই ক্ষেত্রে টোটাল 5টা বর্গক্ষেত্র আছে। যদি বাস্তবিক অক্ষে আপনি মিলান তাহলে দেখেন এই একটা বর্গক্ষেত্র, দুইটা, তিনটা, চারটা, আর এই সবগুলো মিলে হচ্ছে একটা বর্গক্ষেত্র, 5টা বর্গক্ষেত্র। যদি এখানে বলতো যে টোটাল চতুর্ভুজ কয়টা আছে, শুধু বর্গ না, টোটাল চতুর্ভুজ কয়টা আছে, এখানে যেমন বর্গ থাকার কারণে আপনি এইটা কল্পনা করছেন, আপনি এইটা কল্পনা করছেন, কিন্তু আমরা তো এইটা গণনা করি নাই। কারণ এটা গণনা করলে চোখের সামনেই দেখতেছি যে আমি এটার প্রস্থ থেকে দৈর্ঘ্য লম্বা, তাই এটা তো বর্গক্ষেত্র হতে পারে না। কিন্তু যদি চতুর্ভুজের সংখ্যা আমার কাছে জানতে চাইতো, তাহলে এটা তো আমি চতুর্ভুজ হিসেবে কাউন্ট করতাম, যে যার চারটা বাহু আছে সেই চতুর্ভুজ, ঠিক না? তাহলে হ্যাঁ, সোনিয়া ঠিক বলছেন, থ্যাংক ইউ। তাহলে চতুর্ভুজ করার বেলায় আমরা কি করব? মুশফিক থ্যাংক ইউ। চতুর্ভুজ করার বেলায় আমরা ঠিক আগের মতো নাম্বারিং করব, করে আগে বর্গ করেছিলাম আর এবার হচ্ছে কিউব করে দিব। তাহলে 1 কিউবের ভ্যালু হচ্ছে 1, আর 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। তাহলে 8 আর 1 মিলে হচ্ছে 9। তার মানে টোটাল চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 9টা। টোটাল চতুর্ভুজের সংখ্যা হচ্ছে 9টা, তার মধ্যে বর্গক্ষেত্র 5টা। তাহলে চতুর্ভুজ সংখ্যা থেকে যদি বর্গক্ষেত্রের সংখ্যা বিয়োগ করে দেওয়া যায়, তাহলে সেখান থেকে কি আয়তক্ষেত্র পাওয়া যাবে না?
যেমন এটা ছিল একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর অসমান। তাহলে চতুর্ভুজ 9 আর বর্গক্ষেত্র 5, তাহলে আয়তক্ষেত্র কয়টা বলেন তো? আয়তক্ষেত্র হচ্ছে 4টা। আমরা কি পারছি? আমরা কি এইভাবে পারবো? তাহলে ধরেন আমি যদি আপনাদেরকে একটা করতে দেই, ধরেন এরকম একটা ক্ষেত্র আমি আপনাদেরকে করতে দিলাম, তাহলে এখানে টোটাল কয়টা বর্গক্ষেত্র আছে আর কয়টা আয়তক্ষেত্র আছে আপনারা দ্রুত রেসপন্স করেন তো। সময় কিন্তু কম, ক্লাসের সময় কিন্তু বেশি নাই। মানসিক দক্ষতার ক্লাস, এটা খুব বেশি টেনে করার কিছু নাই। এটা কিন্তু খুব মানে মাথা খাটালেই পারা যায়। এখানে টোটাল কয়টা বর্গক্ষেত্র আছে আর কয়টা আয়তক্ষেত্র আছে বলেন তো? 14 আর 36। হ্যাঁ, মুশফিক ঠিক বলছে যে বর্গক্ষেত্র 14টি, আয়তক্ষেত্র 22টি। যখন 36টা আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল চতুর্ভুজের সংখ্যা। চতুর্ভুজের সংখ্যা থেকে আপনি যখন বর্গক্ষেত্রের সংখ্যা 14টা বাদ দিবেন তাহলে আপনি আয়তক্ষেত্র পাবেন 22টি। তাহলে এখানে টোটাল চতুর্ভুজ হচ্ছে 36টি, বর্গক্ষেত্র হচ্ছে 14টি, তাহলে আয়তক্ষেত্র হচ্ছে 22টি। সবাই বুঝতে পারছি? সবাই পারবো? রিফাত 19টি হবে না, আপনি যোগ বিয়োগে ভুল করেছেন। বর্গক্ষেত্র বের করার জন্য 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার করতে হবে। আর টোটাল চতুর্ভুজের সংখ্যা বের করার ক্ষেত্রে 1 কিউব, 2 কিউব, 3 কিউব করতে হবে, ঠিক আছে? 18 হবে আবার কই থেকে আসলো সুমাইয়া? 18 হবে কেন? 18 হবে না সুমাইয়া, ঠিকঠাক করে নেন। এখন দেখেন, যদি এমন হয় যে আগে আমরা যে ঘরগুলো বিবেচনা করেছি সেটার পাশেও দুইটা ছিল, লম্বায় দুইটা ছিল, অথবা পাশেও চারটা ছিল, লম্বায় চারটা ছিল, এরকম, হ্যাঁ, যে সুন্দরভাবে ছিল। কিন্তু যদি এরকম হয় যে পাশে আর মানে আনুভূমিক ভাবে আর উল্লম্ব ভাবে ঘর সংখ্যা যদি সমান না হয়, তখন কি করবেন? তখন আপনি কি করবেন যে তখন আপনাকে নাম্বারিং করে ফেলতে হবে। যে এরকম দেয়া আছে, এরকম ধরেন দেয়া আছে, তখন আপনি কি করবেন? আগের মতো নাম্বারিং করবেন, 1 2 3, 1 2 3 4। তখন কি করবেন? নাম্বার গুলো যোগ করে ফেলতে হবে। তখন নাম্বার গুলো যোগ করে ফেলতে হবে, 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 হচ্ছে 10। এখানে 1 আর 2 3, 3 আর 3 হচ্ছে 6। তখন আগে যেহেতু বর্গক্ষেত্র বলছিল, সেই চিত্রগুলোর মধ্যে বর্গক্ষেত্র আমরা দেখতেছিলাম, তাই আমরা তাদেরকে যেমন 1 স্কোয়ার বা 2 স্কোয়ার করে আমরা সরাসরি বের করে ফেলতে পারতেছিলাম। কিন্তু এখানে তো বর্গক্ষেত্রের মতো দেখা যাচ্ছে না। সেজন্য আপনি পাশাপাশি এবং লম্বালম্বি সংখ্যাগুলো নাম্বারিং করে যোগ করবেন, তারপর তাদেরকে জাস্ট পরস্পর গুণ করে দিবেন। 10 × 6, তাহলে এখানে 6 × 10 = 60টি, টোটাল 60টি চতুর্ভুজ এখানে আছে। এখানে টোটাল 7টি চতুর্ভুজ আছে। এখানে যেমন 1 আর 2 3, 1 আর 2 3, 3 আর 3 হচ্ছে 6। তাহলে এখানে টোটাল চতুর্ভুজ সংখ্যা 6 × 3 = 18টি। পারা যাবে ভাই সব? কাছে যারা আছেন পারা যাবে? আপনাদের একবারে সবগুলো সূত্র দেখতে একটু কঠিন মনে হইতে পারে, পরে ঠান্ডা মাথায় ভিডিওটা আরেকবার দেখতে হবে আর একটু চর্চা করতে হবে। এখানে কঠিন কিচ্ছু নাই। আপনারা সবাই স্মার্ট ইনাফ, প্রত্যেকটা নিয়মই আপনারা বুঝতে এবং ধরতে পারবেন এবং অ্যাপ্লাইও করতে পারবেন। পরে জাস্ট আরেকবার ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবেন আর বই থেকে কয়েকটা একটু চর্চা করবেন। চর্চা না করলে কিন্তু এগুলি মাথায় থাকবে না। ধরেন একটা চতুর্ভুজ যদি এরকম হয়, তখন কি করা যায়? 1 2 3 4 5, ঠিক আছে? যদি একটা এমন হয়, এরকম যদি একটা মানে ক্ষেত্রফল আপনাকে দেয়, দিয়ে বলে চতুর্ভুজ সংখ্যা বের করো, তখন আপনি কি করবেন? তখনও তো আপনাকে করতে হবে, কিন্তু এটা তো একেবারেই একটা ফ্র্যাকশনাল একটা জিনিস। তখন কি করা যায়? তখন আমরা কোনোভাবেই মানে ভয় পাবো না, আমরা নাম্বারিং করে ফেলবো। 1 2 3 4 5, 1 2 3 1। তখন নাম্বারিং গুলো করে এক পাশে আগে যোগ করব, ঠিক আছে? যে 1 আর 2 3, 3 আর 3 6 আর 4 10, 10 আর 5 15, যোগফল 15। 1 আর 2 3, 3 আর 3 6, এখানে জাস্ট এক আছে 1। একদিকে আমরা যেমন যোগফল গুলা বসাবো, একদিকে কি বসাবো? একদিকে বসাবো তাদের যোগফল, আর আরেক উপরের দিকে বসাবো হচ্ছে
টোটাল সংখ্যা যে কয়টা আছে। এখানে কয়টা আছে? 1 2 3 4 5, এখানে টোটাল কয়টা আছে? 5টা। এই বরাবর কয়টা আছে? 1 2 3, 3টা। এই বরাবর কয়টা আছে? একটা। এখন এখানে টোটাল চতুর্ভুজের সংখ্যা কত? আপনি যতগুলো নাম্বার পেয়েছেন সবগুলো জাস্ট যোগ করে দেন। তাহলে 15 যোগ 6 যোগ 1 দুইবার আছে, যখন সেম সংখ্যা দুইবার থাক, 1 দুইবার আছে যেহেতু একটাকে আমরা একবার নিব, এটা খেয়াল রাখবেন। তারপরে +3 + 5, তাহলে 15 6 21 আর 1 22, 22 আর 3 হচ্ছে হলো 25, 25 আর 5 হচ্ছে 30। তাহলে এখানে টোটাল চতুর্ভুজ সংখ্যা হচ্ছে 30টি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন যারা ক্লাসে আছেন? আমি আপনাদেরকে ছোট একটা করতে দেই, দেখেন এখানে কয়টা আছে বলেন তো। হ্যাঁ, এই একটাকে একবার নিতে হবে, ঠিক আছে? এই একটা যেহেতু দুইবার পড়ে গেছে, এই একটাকে আপনি একবার নিবেন, এটাই আপনারা খেয়াল রাখবেন। কৃষ্ণ, বলেন তো এখানে কয়টা আছে, বের করেন তো। রবিন বলছে 10, রিমি বলছে 10, তামিদ বলছে 10। গুড। এখানে 1 2 3 এর যোগফল হচ্ছে 6, এখানে 1, এখানে এখানে আছে 3টা, এখানে আছে 1। তাহলে 6 যোগ 1 দুইবারের জায়গায় জাস্ট একবার নিব, আর 3, 6 আর 1 7 আর 3 10। ওকে, তার মানে আপনারা নিয়মটা ধরতে পারছেন আশা করি। থ্যাংক ইউ। বর্গের ক্ষেত্র নির্ণয় করা আমরা ইতিমধ্যে পারছি, এটার আমাদের দেখার কিছু নাই। বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করুন। সো যখন এইরকম ভাবে টান দেয়া থাকবে, যখন এরকম ভাবে টান দেওয়া থাকবে, দেখতেই পাচ্ছেন 1 2 3 4, বড়টা মিলে 5 হয়ে যায়। ঠিক এরকম ভাবে দুইটা বর্গক্ষেত্র আপনাকে টান দিয়ে দিছে, দেখেন এই যে ছোট একটা বর্গক্ষেত্রের সেট, এটার ভেতরে যখন আপনাকে এইভাবে টান দিয়ে দিছে, তখন 1 2 3 4 আর এই সবটা মিলে একটা 5টা। আপনি ঠিক একই সঙ্গে বড়টাকে চিন্তা করেন, এই বড়টাকে চিন্তা করেন, 1 2 3 4, বড়টা মিলে 5টা। তাহলে যখনই ঠিক এরকম আপনাকে একাধিক ক্ষেত্র দিয়ে ভেতরে কমন টান দিয়ে দিল, ভেতরের বাইরের এই মানে বড়গুলোর জন্য 5টা, ভেতরের এই ছোটগুলোর জন্য 5টা, তাহলে এখানে টোটাল কয়টা বর্গক্ষেত্র আছে? 10টা। বুঝছেন না বুঝেন নাই? এখানে টোটাল কয়টা বর্গক্ষেত্র আছে? 10টা। দেখেন আমি পরেরটা যাই, স্পষ্ট হবে। এখানে দেখেন এই যে ভিতরের ঘরে দেয়া আছে টান দেওয়া, তাহলে এখানে 5। এই যে বাইরের বর্গক্ষেত্র দেখেন, বর্গক্ষেত্র তৈরি হয়েছে, ভেতরে টান দেয়া আছে, তাহলে মাঝখানেটার জন্য আবারও 5। আর এই যে একদম বাইরের সর্বশেষ যে বড়টা আছে, সেটাও বাইরের দিকে টান দেয়া আছে, ভেতরে টান দেয়া ইন্টারসেক্ট করা আছে, তাই এটার জন্য 5। তাহলে 5টি 5টি এবং 5টি, টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 15টি। 2 নাম্বার চিত্র থেকে স্পষ্ট হয়েছে কিনা? 2 নাম্বার চিত্র থেকে স্পষ্ট হয়েছে কিনা বলেন। তাহলে 3 নাম্বার চিত্রে কয়টা আছে বলেন তো। 3 নাম্বার চিত্রে কয়টা আছে বলেন তো। আমিনুল সবার আগে উত্তর দিয়ে ফেলছে, আমিনুল, তাহমিদ, কৃষ্ণ হালদার, মুশফিক, রিমি। রিমি 2 বাটনে একবার বেশি প্রেস করে ফেলছেন। সোনিয়া আক্তার, বৃষ্টি, ওকে, আর এম মাঝারুল, রিমি, রবিন। আচ্ছা, সবাই বলতে পারতেছেন। ওকে, তাহলে দেখেন এইটাতে কয়টা আছে বলেন তো। 4 নাম্বার চিত্রে কয়টা আছে বলেন তো। হে হে হে, 4 নাম্বার চিত্রে করে তো ধরা খেয়ে গেছে আমিনুল। 4 নাম্বার চিত্র তো ভালোভাবে খেয়াল করেন নাই। 4 নাম্বার চিত্রে দেখেন এখানে কিন্তু দাগ দেওয়া নাই, লাস্টে দুইটা চতুর্ভুজ কিন্তু দাগের বাইরে পড়ে গেছে। এখানে দেখেন এই ভিতরের এইটা দাগের ভেতরে পড়ছে, এটার জন্য আপনি 5টা পাবেন। এই 2 নাম্বারটাও কিন্তু দাগের ভেতরে পড়েছে, এটার জন্য 5টা পাবেন। 3 নাম্বারটাও দাগের ভেতরে পড়েছে, এটার জন্য কিন্তু আপনি 5টা পাবেন। কিন্তু এই 4 নাম্বারটা খেয়াল করুন, এটা কিন্তু কোনো মানে ইন্টারসেক্টিং যে বাহুগুলো আছে সেগুলো কিন্তু এটার মধ্যে পড়ে নাই। সে কিন্তু একাকী একটা বর্গক্ষেত্র আকারে দাঁড়ায় আছে, তাই এইটা কিন্তু সিঙ্গেল ওয়ান। বাইরের এটাও কিন্তু সেম, এটাও কিন্তু সিঙ্গেল ওয়ান। তাই 3 5 15 16 17, এখানে টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা 17টি। সবার কাছে কি স্পষ্ট হয়েছে ট্রিক্স গুলো? সবার কাছে কি ট্রিক্স গুলো স্পষ্ট হচ্ছে? তো পরীক্ষার হলে তাহলে আমরা কি বুঝলাম? ফর্মুলা মনে রাখবো, আর কি রাখতে হবে? মাথাটা ঠান্ডা রাখতে হবে। মাথা যদি ঠান্ডা না থাকে, তাহলে কিন্তু চোখে আমরা ঝাপসা দেখবো। আর চোখে যদি ঠিকঠাক মতো দেখতে না পারেন মানসিক দক্ষতায়, কারণ এখানে গ্রাফিক্যাল অনেক কোয়েশ্চেন আসে বেশি, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন গুলো যদি ঠিকঠাক মতো ধরতে না পারেন, তাহলে কিন্তু সঠিক উত্তরটা দাগাতে পারবেন না। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আছেন? পরটায় যাই চলেন। নিচের চিত্রে মোট কতটি বর্গক্ষেত্র আছে? এটা তো আমাকে করতে হবেই না মনে হচ্ছে, কারণ এটা অলরেডি আপনারা পারবেন। কয়টা আছে বলে ফেলেন তো আপনারাই, জাস্ট সূত্র অ্যাপ্লাই করবো আমরা। বলে ফেলেন তো।
কয়টা আছে? 38-এর। রিফাত সবার আগে উত্তর দিয়েছে, অন্যরা আর দু একজন বাচ্চা কাচ্চা দল। রিফাতের পরে লোকমান বলেছে। এটা এত সময় লাগে কেন? 1 2 3 4 নাম্বারিং করব, সবগুলোকে স্কোয়ার করব, যোগ করে দিব। 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 16 9 25, আর 4 29, আর 1 30। এটা তো সময় লাগবে কেন? চলেন। নিচের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? এখন এখানে নিচের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে খেয়াল করে দেখেন। এখানে ছোট বর্গক্ষেত্র এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা বর্গক্ষেত্রের পরবর্তীতে যদি বর্গগুলো নিয়ে চিন্তা করেন, এই হচ্ছে একটা, সাতটা, এই হচ্ছে একটা, আট। তার পরবর্তীতে এই যে দেখেন ভেতরের ক্রস কানেকশন দিয়ে একটা বর্গক্ষেত্র হয়ে গেছে। তাহলে এখানে টোটাল বর্গক্ষেত্র সংখ্যা কয়টা দাঁড়ালো? রবিন 10টা বলেছেন, রিফাত 10টা হবে না, কারণ এখানে এইটা হচ্ছে, কিন্তু এই দিক থেকে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না। তাই টোটাল এখানে বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে 9টি। এটা সূত্রতে ফালাতে পারবেন না, এটা আপনাকে ম্যানুয়ালি গুণে বের করতে হবে। সেজন্য ঠিকঠাক মতো যাতে গুনতে পারেন এই চর্চাটা ঘরে করতে হবে। আমরা পারছি এটা? আমরা এটা পারছি। যদি এই জায়গাতে আরেকটা বাড়ানো অংশ থাকতো, যদি এই পাশে এরকম আরেকটা বাড়ানো অংশ থাকতো, তখন কিন্তু আপনি দেখেন যে উত্তর হয়ে যেত হচ্ছে হলো এটা 11টা, আর তখন এইটা মিলে আরেকটা বর্গক্ষেত্র তৈরি হইতো 12টা। তখন এই জায়গাতে আবার আরেকটা বর্গক্ষেত্র পাওয়া যেত, তখন উত্তর হয়ে যেত 13টা। ঠিক আছে? তো আরেকটা এই পাশে বর্ধিত হইলে তখন টোটাল আবার 13টা বর্গক্ষেত্র পাওয়া যেত। 14 কেন সুমাইয়া? 14 তো না, 13টা। ঠিক আছে, চলেন আমরা তাহলে পরের আইটেমে যাই। কোন অঞ্চলটি শিক্ষিত শহরবাসী এবং সরকারি চাকুরিরত পুরুষদের নির্দেশ করছে? দেখেন, আপনাকে প্রাথমিকভাবে বড় যে ত্রিভুজটা আছে সেটা দিয়ে শহরবাসী বোঝাচ্ছে। শহরবাসীর ভিতরে কে কে আছে? 1 3 4 8 9 6 5 7, এরা সবাই কিন্তু শহরবাসী। এই জায়গাতে এই ছোট যে একটা ত্রিভুজ দেয়া আছে, এই ত্রিভুজটা দিয়ে ইন্ডিকেট করছে পুরুষ। পুরুষ সদস্য কারা? 2 3 আর 5, তিনজনই হচ্ছে পুরুষ। আর পরবর্তীতে এখানে সরকারি চাকুরিরত যারা আছে, সরকারি চাকুরিরত হচ্ছে বর্গক্ষেত্র। এখানে আছে 10 9 6 5 8। আর সার্কেল দিয়ে বোঝানো হচ্ছে শিক্ষিত। শিক্ষিতের ভেতরে কে কে আছে? 5 6 7 8। ঠিক আছে, এখন বলছে যে আপনাকে শিক্ষিত হইতে হবে, শহরবাসী হইতে হবে, এবং সরকারি চাকুরিরত পুরুষদের নির্দেশ করছে। তার মানে কি চারটা ক্ষেত্রই যারা কভার করে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে চারটা মানে ক্ষেত্রই কভার করছে এরকম কে আছে দেখেন তো। এই পাঁচটা খেয়াল করেন, এই পাঁচটা বৃত্তর মধ্যে পড়েছে, চতুর্ভুজও পড়েছে, দুইটা ত্রিভুজ ক্ষেত্র পড়েছে। কিন্তু ছয়ে যান, ছয়ে গেলে দেখেন সে কিন্তু এই ত্রিভুজটাকে মিস করছে। আপনি সাতে যান, সাথে দেখেন সেই ত্রিভুজটাকে মিস করছে। আটে যান, আট এই ত্রিভুজটাকে মিস করছে। এরকম অন্য সবগুলো সংখ্যায় কেউ না কেউ কাউকে না কাউকে মিস করছে, কিন্তু পাঁচ দেখেন সেই বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ, বৃত্ত এবং এই চতুর্ভুজ সবাইকে সেন্টার করে মাঝখানে এই 5 নাম্বার সংখ্যাটাই আছে। তাহলে এটা কোনটা হবে? 5। আপনারা প্রায় সবাই, অনেকেই আমার আগেই উত্তর দিয়েছেন। তো সবাই বুঝতে পেরেছেন? এই টাইপের অঙ্কগুলো কিন্তু, ম্যাথগুলো কিন্তু এখনো আসার প্রাসঙ্গিকতা খুব বেশি। সবাই বুঝতে পেরেছেন? ওকে, তখন পরেরটায় যাই। নিচের কোন চিত্রটি সিরিজটিকে সম্পূর্ণ করে? 46তম বিসিএস এর প্রশ্ন। এবং দেখেন এখানে কিন্তু মানে আপনার ধরতে পারাটা এবং মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। ঠিক আছে, দেখেন প্যাটার্ন গুলাকে একটু চেঞ্জটা ধরতে হবে। তো প্রথম প্যাটার্নে কি বলছে যে আপনার অল্টারনেট ওয়েতে আপনার বামের উপরের দিক থেকে শুরু হয়েছে, উপরের দিকে দুইটা হচ্ছে মানে চেক কাটা, মাঝখানেটা হচ্ছে সাদা। পরে দেখেন বাম থেকে আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘোরা শুরু হয়েছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখেন সে নিচের বামে এক ঘর বর্ধিত হয়েছে, কিন্তু আগে যেগুলো চেক ঘর কাটা ছিল সেটা হয়ে গেছে সাদা, আর যেটা আগে সাদা ছিল সেটা হয়ে গেছে চেক ঘর কাটা। 3 নাম্বার চিত্রে দেখেন চেক কাটার থেকে আরো এক ঘর অগ্রসর হয়েছে। আরো এক ঘর অগ্রসর হওয়ার সাথে সাথে ঠিক আবারও আগের চিত্রে যারা চেক ঘর ছিল তারা হয়ে গেছে সাদা, নতুন আগের যারা সাদা ছিল তারা হয়ে গেছে চেক কাটা। ঘড়ি কাটার দিকে সে আবারও এক ঘর অগ্রসর হয়েছে। দেখেন ঠিক অল্টারনেট, আগে সাদা গুলো আবার চেক কাটা গুলো আবারও সাদা। তাহলে পরের চিত্রটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, খেয়াল করেন।
তাহলে এই 3 ঘর ছিল, তারপরে এই 4 ঘর ছিল, এই ঘর ছিল। তাহলে পরের ঘরে কি, সে ঘড়ির কাঁটার অপোজিট দিকে আরেক ঘর বাড়বে। আর এখানে যেগুলো সাদা ছিল সেগুলো এখন হয়ে যাবে কি চেক কাটা। এটা সাদা ছিল, এটা সাদা ছিল, এগুলো হয়ে গেল চেক কাটা। এটা চেক কাটা ছিল সাদা, তাহলে এটা আবার হয়ে গেল চেক কাটা। এটা ছিল চেক কাটা সাদা, তাহলে নতুন যেটা আসবে সেও চেক কাটা হবে। তাহলে এইটা কি এরকম হওয়া উচিত না? এটা কি এরকম হওয়া উচিত না? দেখেন আপনারা উত্তর এ এ বলছেন, এখানে কনফিউশনটা হচ্ছে কি, এখানে ক অপশন আর গ অপশনটা খুব সিমিলার। তো গ অপশনে দেখেন এখানে মাঝখানে টানটা দেয়া আছে, গ অপশনে মাঝখানে টানটা দেয়া আছে, মাঝখানটাকেও ফিল আপ করে ফেলছে। কিন্তু সে দেখেন ঘড়ির কাঁটা এক ঘর যখন অগ্রসর হবে তখন সে চেক কাটা হবে, এই ঘরটা কিন্তু কোনোভাবেই ফুল হবে না, এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে এই টানটা। সেজন্য সঠিক উত্তর হচ্ছে ক। তো আপনারা সবাই উত্তর করতে পেরেছেন, সবাই কি বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পারেন না এমন আছেন যে ভাই এটা বুঝতে পারিনি, আরেকবার বলেন? বুঝতে পারেননি এমন কেউ আছেন যে ভাই বুঝতে পারিনি? সবাই বুঝতে পেরেছেন? রিফাত একটু টাফ, হ্যাঁ। গ্রাফিক্যাল এই চিত্রগুলো যখন থাকে তখন এটাই যে হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরে, নয়তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর কি প্যাটার্নটা ফলো করতেছে সেটা একটা দুইটা তিনটা চিত্র দেখে আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে সেখানে ধারাবাহিকভাবে কি পরিবর্তন আসছে। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে সে কোন দিকে যাচ্ছে আর প্রতি এক ঘর পর পর সে কি পরিবর্তন টানতেছে। এই দুইটা জিনিস খেয়াল করলে আপনি তাহলে ওই অ্যানালাইসিস করে পরের অপশনটা নিয়ে আসতে পারবেন। এইটাই হচ্ছে আপনার কাজ মানসিক দক্ষতাতে। ঠিক আছে, যাবো পরের আইটেমে যাবো। পরের আইটেমে যাবো ভাইয়া। মুশফিক বলছে যাবো, অন্যরা কেউ যেতে বলতেছে না। কৃষ্ণ বলছে যাবো, অন্যরা? ওকে, যাই পরেরটাতে যাই। চিত্রে নম্বরযুক্ত একটি প্রকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা। আচ্ছা আপনারাই বলেন তো কোনটা আলাদা, আমি না বলে। আমিনুল বলছে, আচ্ছা বাকিরা? বাকিরা? রিফাত বলছে। সুমাইয়া 5 বলেছেন কেন? কৃষ্ণ আবার 2 বলছেন কেন? দেখেন কৃষ্ণ আপনার 2 বলার তো কোনো মানেই নেই, এইটাও একটা চতুর্ভুজ, এইটাও কিন্তু একটা চতুর্ভুজ। কিন্তু এটার এই বাহুটা বাঁকা দেখে আর হঠাৎ করে আপনার দেখে কিম্বল লাগতেছে, এটাও কিন্তু একটা চতুর্ভুজ, এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। যে যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোনো বাহুই সমান না। এটা দেখেন দুইটা বাহু সমান্তরাল কিন্তু কোনোটাই কিন্তু সমান না, এটা কিন্তু ট্রাপিজিয়াম। এটা একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা পঞ্চভুজ, এইটাও কিন্তু একটা পঞ্চভুজ। তাহলে যেই লজিকে আপনি 5কে যদি ডিফারেন্ট বলেন তাহলে 4কেও ডিফারেন্ট বলতে হবে। তাহলে কিন্তু পঞ্চভুজের লজিকটা এখানে যায় না। কিন্তু এখানে যারা ভুল উত্তর দিছিলেন কৃষ্ণ আর আরেকটা আপু, এখানে দেখেন সবগুলো ক্ষেত্রই হচ্ছে কি একদম সম্পূর্ণভাবে পরিপূর্ণ, কিন্তু এখানে দেখেন বাহুগুলো ডিসক্রিট। এখানে বাহুগুলো কিন্তু পরস্পরকে যুক্ত করে নাই, ছেড়ে ছেড়ে আছে। তাই অন্যদের যে অন্যরা প্রত্যেকেই চতুর্ভুজ অথবা পঞ্চভুজ তৈরি করলেও সে কিন্তু কোনো ভুজ তৈরি করতে পারে নাই, সে ভিন্ন ভিন্ন পৃথক পৃথক ভাবে 5টা বাহু আকারে অবস্থান করতেছে। তাই এখানে ডিফারেন্ট হচ্ছে অপশন ঘ, 4। সবার কাছে এখন ক্লিয়ার? যে 2-3 জন হয়তো বা পারেননি তাদের কাছে ক্লিয়ার হয়েছে লজিকটা। এখানে পঞ্চভুজের লজিক আপনি যেতে পারবেন না, পঞ্চভুজের লজিক অনুযায়ী যদি তাকে আপনি ডিফারেন্ট বলেন তাহলে সেও পঞ্চভুজ, সেও ডিফারেন্ট। তাহলে এটা কোনোভাবেই ওই লজিকে যায় না। এখানে প্রত্যেকেই বহুভুজ তৈরি করছে, সে বহুভুজ তৈরি করতে পারে নাই, তার বাহুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। নিচের কোন চিত্রটি ভিন্ন ধরনের বলেন দেখি? এখানে নিচের কোন চিত্রটি ভিন্ন ধরনের বলেন তো? অনেকেই বলছে গ, সিলভিয়া বলছে 4-2। হ্যাঁ, যাক এটাতে আপনাদের বেশি কনফিউশন দেখা যাচ্ছে। 2ও বলছেন, 3ও বলছেন অনেকে উত্তর। খেয়াল করে দেখেন, আপনারা হঠাৎ করে কেন কনফিউজ হচ্ছেন, এই চিত্রটাকে একটু অসম্পূর্ণ মনে হচ্ছে সেজন্য, ঠিক না? কিন্তু খেয়াল করে দেখেন, এইটা কিন্তু একটা কোনক। ওই যে মাথায় আমরা যে বার্থডে সময় যে ক্যাপ পরি অথবা আমরা যে কোন আইসক্রিম খাই, এটা হচ্ছে তার শেপ কোনক। এখানে দেখেন খুব স্পষ্ট ভাবে এটা দিয়ে কিন্তু আপনাকে, সে কিন্তু আপনাকে ত্রিমাত্রিক শেপ বুঝাই দিচ্ছে। এখানে দেখেন একটা গ্লাসের মতো, বা এটাকে সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বলে, সিলিন্ডার শেপ। এখানে দেখেন ঠিক সে ত্রিমাত্রিক ওয়েতে কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা 3 ডাইমেনশনাল জিনিস। এখানে দেখেন এই দাগটা না থাকার কারণে আপনার কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই জায়গায় একটা চতুর্ভুজ আঁকছে, এখানে একটা চতুর্ভুজ আঁকছে, এদের কিন্তু একটা কানেক্ট করে সে ঠিকই এটাকে একটা, আমরা যে বসি পিঁড়ি আছে না, পিঁড়ি, এটা কিন্তু সেই পিঁড়ির মতো একটা
মানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু আপনাকে দিচ্ছে, খেয়াল করে দেখেন। যেটাকে কিন্তু দেখতে পিডির মতো মনে হচ্ছে, দেখেন সে কিন্তু ঠিকই 3 ডাইমেনশনাল ওয়েতে আপনার সামনে একটা চিত্র এনে হাজির করছে। কিন্তু দেখেন এই ত্রিভুজটা কিন্তু ফ্ল্যাট, এই ত্রিভুজটা কিন্তু একদম ফ্ল্যাট, এখানে কোনো 3 ডাইমেনশনাল কিছু কি বোঝা যায়? যদি এটার পাশে এরকম বাড়ানো থাকতো তখন এটাকে একটা পিরামিডের মতো বা বোঝা যেত যে না এটা একটা 3 ডাইমেনশনাল জিনিস। কিন্তু এখানে কিন্তু বাড়ানো কিন্তু কিচ্ছু নাই, এখানে প্রত্যেকটাই আপনার চোখের সামনে 3 ডাইমেনশনাল একটা ইমেজ কিন্তু তৈরি করতেছে। কিন্তু দেখেন এটা কিন্তু কোনোভাবেই 3 ডাইমেনশনাল কিছু উপস্থিত করছে না, সে কিন্তু আপনাকে 2 ডাইমেনশনাল ওয়েতে ধরা দিচ্ছে যে এটার ভূমি আছে আর উচ্চতা আছে, এটার পাশে কিছু আছে কিনা আপনি কিন্তু বুঝতে পারতেছেন না। সেজন্য প্রত্যেকটা 3 ডাইমেনশনাল হলেই 4 নাম্বার চিত্রটা হচ্ছে 2 ডাইমেনশনাল, তাই ডিফারেন্ট হচ্ছে এইটা। লজিকটা কি আপনাদের মনোপুত হয়েছে, পছন্দ হয়েছে? সবগুলো চিত্রই 3 ডাইমেনশনাল, একমাত্র 4 নাম্বার চিত্রটাই হচ্ছে একটা 2 ডাইমেনশন চিত্র। এবং এখানে আপনাকে খুবই স্পষ্ট একটা ত্রিভুজ দিছে যাতে আপনি কনফিউজড হন, আর এখানে একটা এমন ভাবে দিছে যাতে দেখলে আপনার কাছে মনে হয় অসম্পূর্ণ, কিন্তু দেখেন এটা কিন্তু ঠিকই 3 ডাইমেনশনাল একটা প্রতিকৃতি আপনার চোখের সামনে ফুটায় তুলতে পারতেন। সো সেজন্য 4 হচ্ছে উত্তর, কখনোই 3 হবে না, আর 2 তো হবেই না। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে, এটা খুব সহজ। কৃষ্ণ আলদার বলছে খুব কনফিউজ, হ্যাঁ এটা একটু কনফিউজিং, এটা একটু কনফিউজিং। আগের চিত্রটা একটু কনফিউজিংই ছিল আসলে। দেখেন প্রথমে সাদা ত্রিভুজ, পরের ঘরে সেটা চেক চেক হয়ে গেছে, তাহলে এখানে সাদা চতুর্ভুজ পরের ঘরে সেটা চেক চেক হয়ে যাবে, তাহলে চিত্রটা এরকম হওয়ার কথা। চতুর্ভুজ চেক চেক হয়ে গেছে, তো এখানে এখানে সে কি আছে? এটাও পঞ্চভুজ, এটা ষড়ভুজ, এটাও ষড়ভুজ। তো চতুর্ভুজ তো আর ষড়ভুজ হবে না, কারণ ত্রিভুজ তো এখানে ত্রিভুজই ছিল, তাহলে চতুর্ভুজ চতুর্ভুজই থাকবে, তাহলে একমাত্র অপশন হচ্ছে 2 নাম্বারটা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ারই মনে হয়, আপনারা সবাই তো উত্তর করেই ফেলছেন। সবাই ঠিক? পরের আইটেমে যাব। দেখেন তাহলে এখানে কি কি আছে। উম, নিচের ক, খ, গ এবং ঘ এই 4টি বিকল্প নকশার মধ্যে প্রশ্নবোধকে কোন নকশাটি বসবে, খেয়াল করে দেখেন। তাহলে যেহেতু 1 2 3 4 বলছে, 3-এর সঙ্গে 4-এর সম্পর্ক, তাহলে 1-এর সঙ্গে আগে 2-এর সম্পর্কটা আপনাকে দেখতে হবে। এখানে খেয়াল করে দেখেন 1-এর সঙ্গে 2-এর সম্পর্কটা আপনার কি বলছে দেখেন, যে এটা একটা বৃত্ত, নিচে একটা সরল রেখা, নিচে একটা প্লাস সাইন। দেখেন সে কিন্তু ঠিক ঘড়ির কাঁটার দিকে অথবা পূর্বের দিকে যাই ধরে না কেন, সে এই দিক থেকে বের হয়ে আবার এইদিকে যে একটা ঠেলা দিছে, ঠেলা দেওয়ার কারণে কি দাঁড়াইলো, প্লাসটা এই প্রান্ত থেকে চলে আসলো, তখন এখানে প্লাস, তখন এই বৃত্তটা এক ঘর আগায় মাঝখানে আসলো, আর এই সরল রেখাটা তখন এক ঘর আগায় নিচে আসলো। তাহলে এখানেও যদি ঠিক একই রকম ভাবে চিন্তা করেন তাহলে চিত্রটা কি হবে, ত্রিভুজটা বের হয়ে আবার পিছনে যে লাইনে আমরা যেমন লাইনে দাঁড়াই না, যেমন এমন এমন এরকম আমরা যখন এরকম সার্কুলার লাইনে দাঁড়াই, সে কোন একটা কাজ করে শেষ করে আবার পিছনে যে দাঁড়ায়, সে এক ধাপ আগায়, সে এক ধাপ আগায়, সে পিছন থেকে আবার, এরকম হয় না, এরকম তো হয়। সো এই জায়গাতেও দেখেন ঠিক সেম কাজটা কিন্তু করছে। সে যখন আগাবে তখন কি হবে, তাহলে উপরে সে হবে ত্রিভুজ, এই জায়গায় যে বর্গক্ষেত্রটা আসবে সে তখন চলে আসবে মাঝখানে, আর যে আয়তক্ষেত্রটা আছে সে তখন চলে আসবে একদম নিচে। তাহলে ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তাই না? এখানে কোন অপশনটা যায় আপনারা এখন বলেন তো, এখানে কোন অপশনটা তাহলে যায় আপনারা বলেন তো, এই লজিক যদি খাটান। এটা তো হবেই না, 4 নাম্বার যে অপশন আছে সেখানে তো 4টাই, এটা তো হবেই না। এখানেও দেখেন আপনার ত্রিভুজটা এসে শেষ থেকে শুরু করার কথা, এখানে ত্রিভুজটা মাঝখানে দিয়ে দিচ্ছে, এটাও হবে না। এখানে ত্রিভুজ জায়গাটা জায়গায় আছে, অবস্থানই পরিবর্তন করে না, এটা তো হবে না। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েটটাই হয় না, যে ত্রিভুজ শেষ করে সে আবার লাইনে এসে দাঁড়াইছে, এই বর্গক্ষেত্রটা এক ঘর অগ্রসর হয়েছে, আয়তক্ষেত্রটাও এক ঘর অগ্রসর হয়েছে, তাহলে সঠিক উত্তরটা কি ক না? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে। নিচের চিত্রটি বর্গাকার করতে কয়টি ত্রিভুজ লাগবে, আমি জানি এটা আপনারা পারবেন। আচ্ছা আপনারা আঁকেন, আমিও আঁকি। এখানে কয়টা ত্রিভুজ লাগবে, এখানে এই একটা যোগ করে দিলাম একটা ত্রিভুজ, এই এখানে 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, 4টা ত্রিভুজ, তাহলে কয়টা ত্রিভুজ লাগবে বলেন তো? রিফাত 3টি কেন? 3টি তো হবে না ভাইয়া, এই একটা 2টা, আর এখানে এই টোটাল বর্গক্ষেত্রের জন্য 2টা ত্রিভুজ লাগবে, 3টা 4টা। শ্রীকৃষ্ণ, সবাই তো সেম ভুল করছে। শ্রীকৃষ্ণ, ও না শ্রীকৃষ্ণ সি ঠিকই বলছে, রিফাত 3টি বলছেন। তাহলে 4টা লাগবে, এটা কি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন? এখানে বর্গাকার করতে 4টি ত্রিভুজ লাগবে, সবাই স্পষ্ট বুঝতে পেরেছেন? যদি এখানে বলতো, এই ধরেন খাতায় আঁকলাম 3টা, না 3টা না 4টা হবে তো, আমি আবার আঁকেন, এই যে একটা,
এই হচ্ছে দুইটা, আর এখানে এই পুরো অংশটাই ফাঁকা ছিল। তাহলে এখানে তো তিনটা চারটা, চারটা লাগবে না, এখানে তো এইটা তো বর্গক্ষেত্র হয়ে যায়, এটা তো মাঝখানে টান দিয়ে আপনাকে ত্রিভুজে রূপান্তরিত করতে হবে। এখন বুঝছেন রিফাত? রিফাত এখন বুঝছেন? যদি এমন বলতো যে কয়টি ত্রিভুজ না লেগে যদি বলতো যে কয়টি বাহু লাগবে, তাহলে বলেন তো কি করতেন? কয়টি বাহু লাগবে? তাহলে দেখেন এখানে একটা বাহু লাগতো এক, তারপরে দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে বাহুর বেলায় বাহু কয়টা লাগতো? বাহু কিন্তু লাগতো ছয়টা। বুঝতে পারছেন না পারেন নাই? সো ত্রিভুজ সবসময় যে ত্রিভুজই বলবে তা না, বাহুও বলতে পারে, সরল রেখাও বলতে পারে। তখন কিন্তু উত্তর হবে ছয়টা। ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? সবসময় যে সেম উত্তর সেম প্রশ্ন হবে তা কিন্তু না। বিসিএস এ কিন্তু এই ট্রিক্সটা খুবই খাটায়, যে ঠিক সেমই রাখে, প্রশ্নে একটা জিনিস একটু চেঞ্জ করে, বা এই প্রশ্নের উত্তর যেটা সেটা রেশ টেনে আরেকটা প্রশ্ন করে। বিসিএস এ কিন্তু এই জিনিসটা প্রচুর খাটায়। ড্রয়িংটা ক্রিটিক্যাল, হ্যাঁ, একটু চর্চা তো আপনাকে করতেই হবে। চলেন পরেরটা আমরা যাই। চিত্রের অসম্পূর্ণ অংশে কোন অপশনটি বসবে? অপশনে যাওয়ার আগে চলেন আমরা নিজেরা এটা পূর্ণ করার চেষ্টা করি। তাহলে খেয়াল করে দেখেন, এখানে যদি এই টান দেই তাহলে পূর্ণ হয়। তারপরে তারা কিভাবে আছে, প্রত্যেকে এই রকম শেপে একটা অপশন করেছে। তারপর এটা সাথে বাঁকানো ভাবে এইভাবে একটা টান, আর তারপরে একটা টি শেপের মতো একটা টি শেপ। তাহলে যদি এই অংশটাকে জাস্ট আলাদা করেন তাহলে কেমন আসলো? এই অংশ একটা ত্রিভুজ, তার পরবর্তীতে উপরে ভিতরে এরকম একটা বাঁকানো অংশ টি এর মতো, এই জিনিসটাই না? তাহলে কোন অপশনটা এরকম আছে দেখেন তো? চার তো হবেই না, চার তো টোটাল উপর দিকে চলে গেছে, এখানেও আছে, এখানে কিন্তু বাঁকানো টি এর এই অংশটা নাই। এটা তো হচ্ছেই না। তাহলে অপশন জাস্ট কোনটা যায়? গ যায় না? এগুলো দেখেন, এগুলো কিন্তু আপনার ক্লাসে বোঝানোর জিনিস না, এই চিত্রের জিনিসটা এটা জাস্ট হচ্ছে আপনার অ্যানালাইসিস করে নিজের অ্যানালিটিক্যাল যে আপনার ইয়াটা আছে, এবিলিটিটা আছে, অ্যানালিটিক্যাল যে এবিলিটিটা আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে ব্রেইনের ভিতরে মানে শার্পার করতে হবে। সেজন্য বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। সো আপনি একটা বই কালেক্ট করেন, বইতে প্রচুর চর্চা করেন, এবং অনলাইনে কিছু সাইট আছে, সেগুলোর নাম হয়তোবা আমি এর আগে লিখে দিছিলাম মনে হয়, জানি না, লিখে না দিলে কিছু সাইট আছে, কমন কিছু সাইট। সাইটের নাম কি লিখে দিব নাকি? কয়েকটা স্লাইড লিখে দিব না? সো এগুলি চর্চা করে কয়েকটা সাইটের নাম লিখে দিতেছি, দাঁড়ান ক্লাসটা শেষ করে ফেলি। এখন দেখেন তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে পোল কোয়েশ্চেন 3। পোল কোয়েশ্চেন 3-এ বলছে নিচের চিত্রের প্রশ্নবোধক চিত্রের স্থানে কোন বিকল্পটি বসবে। আপনাকে বুঝতে হবে যে এই চারটা মিলে একটা সিরিজ তৈরি হয়েছে কেন। কারণ একের সঙ্গে দুই যদি যদি শুধু সম্পর্ক থাকতো তাহলে এইটা এরকম এইটা এরকম বাঁকানো ঢেউই থাকতো, কিন্তু দেখেন দুই আর তিন কিন্তু সিমিলারিটি বেশি। যে দুইটা হচ্ছে কি মাঝখান থেকে নিচের দিকে অ্যারো এসছে, আর তিন নাম্বারটা হচ্ছে নিচ থেকে মাঝখানের দিকে অ্যারো গেছে। তাহলে এইটা কি হচ্ছে, যে বাম দিকের নিচের দিক থেকে অ্যারো সাইন উঠছে, তাহলে পরেরটা কি হবে খেয়াল করেন তো? এই অপশনটা তো সেম, এটা তো হবেই না। এখানে এক নাম্বার অপশনটা তার সঙ্গে সেম, এটা তো হবেই না, এই দুইটা তো হচ্ছেই না। চার নাম্বার অপশন তো কোনোভাবেই যায় না। তো ঠিক তিন নাম্বার অপশনটা যদি এখানে আপনি বসান তাহলে দেখেন এই চিত্রটা পূর্ণতা পায়। যে দিক থেকে উঠছে, মাঝখানে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হয়েছে, চার নাম্বার চিত্রে আবার সে এসে নেমে গেছে। তাহলে সঠিক অপশনটা কোনটা হবে? সঠিক অপশনটা হবে সি, 3। ঠিক আছে, সঠিক অপশনটা হবে সি, 3। এখন আমি আপনাদেরকে কয়েকটা সাইটের নাম লিখে দিই, দাঁড়ান। আমি এর আগে অনেক মানসিক দক্ষতার আরো ক্লাস নাস লিটেন ব্যাচ ট্যাচ মিলাই নিছি, তো তাই কাকে লিখে দেয় না লিখে দেয় মনে থাকে না। তো যেহেতু আজকে ক্লাস নেওয়ার সৌভাগ্য হলো আপনাদের সাথে মানসিক দক্ষতার, তাহলে আমি আপনাদেরকে মানে কয়েকটা সাইটের নাম লিখে দেই। আপনারা এগুলো চর্চা করতেই হবে তা না, কিন্তু এগুলি আপনাদের অপশন হিসেবে থাকবে, চাইলে এগুলো আপনারা একটু এক্সপ্লোর করতে পারেন। একটা হচ্ছে কি, হলো sawal.com। ইন্ডিয়ান যে সাইটগুলো আছে এগুলো সহজেই গুগল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? একটা হচ্ছে sawal.com, তার পরবর্তীতে আছে হচ্ছে এক্সাম ভেদা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে জনপ্রিয় বিষয়, এটা অনেকে এটা থেকে সুবিধাটা নেয়। তারপর হচ্ছে TCY অনলাইন, তার পরবর্তীতে আছে অ্যালেন ক্যারিয়ার, অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট। তার পরবর্তীতে আছে হচ্ছে হলো ব্রেইন কার্ড। তার পরবর্তীতে আছে হলো হচ্ছে কগনিটিভ এবিলিটি টেস্ট, কগনিটিভ এবিলিটি টেস্ট। তার পরবর্তীতে আছে টেস্টলিফাই।
টেস্ট লিফাই, তার পরবর্তীতে আছে টেস্ট লিফাই, তার পরবর্তীতে আছে প্র্যাকটিস অ্যাপটিটিউড, তার পরবর্তীতে আছে প্র্যাকটিস অ্যাপটিটিউড টেস্ট ডট কম। এই সবগুলোই আপনারা গুগলে পাবেন এবং বিনামূল্যে জায়গায় অনেক চর্চা করতে পারবেন। এর মধ্যে এক্সাম ভেদা বা সাওয়াল ডট কম এগুলি ইউজার ফ্রেন্ডলি আছে, সহজে এই জায়গা থেকে প্রচুর নতুন নতুন প্রশ্নে চর্চা করতে পারেন। ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগও করা আছে। সো এই জিনিসগুলো সুবিধাগুলো যদি নেন, তাহলে হয়তোবা দেখলেন যে আপনি বইতে যদি চর্চা শেষ করে ফেলতে পারেন, তাহলে এই জায়গায় নতুন নতুন অপশনগুলো থেকে আপনি সহজে চর্চা করার অপশন পাবেন। কিন্তু এগুলা পরবর্তীতে আমি বলবো, আগে আপনি আপনার বইটা 2 থেকে 3 বার পড়ে নিবেন। বইটা 2 থেকে 3 বার অনুশীলনীগুলো পড়ে নিবেন, এই ক্লাসের শর্ট ট্রিক্স গুলো বা আপনি নিজে যদি কিছু জোগাড় করেন সেগুলো দ্বারা আগে বিগত যত বিসিএস এর প্রশ্ন আছে বোথ প্রিলি প্লাস রিটেন সবগুলো সলভ করে ফেলবেন। তারপরে বইয়ের অনুশীলনীতে যা আছে প্র্যাকটিস গুলো সেগুলো সব করে ফেলবেন। এটা 2-3 বার করে সব যখন চর্চা আসবে, তখন নতুন কিছু এক্সপ্লোর করতে পারবেন। প্রথমে এগুলো নিয়ে কোনোভাবেই মাথা ঘামায়েন না, এগুলো আপনার সময় নষ্ট করবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। এবং মানসিক দক্ষতাটা হচ্ছে কিন্তু আপনার মার্কস ওঠানোর একটা স্বর্ণের খনির মতো। একটা কোয়েশ্চেন করতে চাই, রিফাত অবশ্যই কোয়েশ্চেন করতে পারবেন, করেন একটা কোয়েশ্চেন করেন রিফাত। রিফাত কোয়েশ্চেন করেন। পাস্ট এক্সামের একটা কোয়েশ্চেন হলো, ক্যালকুলেটর আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী, যার অ্যান্সার হওয়ার কথা ব্লেজ প্যাসকেল, বাট উত্তরণের অ্যান্সার ছিল উইলহেম লিবনিজ। উত্তর, উনি তো মেকানিক্যাল ক্যালকুলেটরের ইনভার্টর। এটা কি ভুল অ্যান্সার না? এটার ব্যাখ্যা নিশ্চয়ই আছে, এটার ব্যাখ্যাটা নিশ্চয়ই আছে। আপনার ওই জায়গাতে অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস রিপোর্টের মধ্যে ব্যাখ্যা থাকার কথা, এই ব্যাখ্যাটা একটু দেখে নিন। কারণ এটা তো আমার আসলে ঠিক মতো মনে নাই যে আমি ইয়া করব। প্যাসকেল অ্যান্সার হবার কথা, অ্যান্সার হবার কথা। এটা যদি ভুল দিয়ে থাকে তাহলে ইয়ে করতে পারেন, কিউ এন্ড এতে একটা কোয়েশ্চেন ড্রপ করে দেন, আর নইলে সেটার ব্যাখ্যাটা অ্যানালাইসিস রিপোর্টটা ব্যাখ্যাটা দেখে নিন কি বলছে, যে তারা উইলহেম লিবনিজ দিয়ে সেটা কেন নিছে। আর যদি প্যাসকেলি উত্তর হয় তাহলে সেটা কিউ এন্ড এতে তাহলে আপনি এটা একটা প্রশ্ন উত্থাপন করে দিন, এটার উত্তর দিয়ে দিবে ব্যাখ্যা সহ। ঠিক আছে, ছক দেওয়া থাকলে ভালো, আর নইলে কিউ এন্ড এতে এই প্রশ্নটার ছবি দিয়ে আর আপনার কথাটা আপনি লিখে দিয়ে দিন, ওরা অবশ্যই ইনশাল্লাহ ব্যাখ্যা দিবে। তাহলে আজকে ক্লাস শেষ করে দেই। সবাই ভালো থাকবেন, ভালোভাবে বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি চর্চা করতে হবে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করেন।